আসসালামু আলাইকুম। বাংলাদেশ এবং বাংলাদেশের বাহিরে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আপনারা যারা আমাদের এই সমাজচিত্র অনুষ্ঠানটি দেখছেন, আপনাদের সবাইকে স্বাধীন বাংলা অনলাইন টেলিভিশন পরিবারের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা। ব্রিটেন এবং বাংলাদেশে আমাদের ফুটবল নিয়ে কথা বলার জন্য আমরা আজকে এই অনুষ্ঠানে বাংলাদেশ এবং ব্রিটেনের কিছু ফুটবল ব্যক্তিত্বকে আমন্ত্রণ জানিয়েছি, যারা দুদেশের ফুটবলে দীর্ঘদিন থেকে বিচরণ করছেন এবং ওনাদের প্রত্যেকেই ফুটবলের বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব সফলতার সাথে পালন করে যাচ্ছেন। আসুন এবার আমরা আমাদের সম্মানিত অতিথিদের সাথে পরিচয় করিয়ে নেই। আমাদের সাথে উপস্থিত আছেন জনাব আবু নাসির, তিনি এফএ ন্যাশনাল বোর্ড ডাইরেক্টর এবং সিইও জিএসবি স্পোর্টস ম্যানেজমেন্ট। জনাব আবু নাসির ইংলিশ এফএ এর শূন্য চেয়ারম্যান পদের একজন পদপ্রার্থী। আমাদের সামনে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ সালিক, তিনি একজন প্রাক্তন ফুটবলার ও ম্যানেজার, ওয়েস্ট এন্ড ইউনাইটেড মিডলসেক্স লিগ। তিনি এফএ এর লেভেল 2 ব্যাচধারী একজন ফুটবল কোচ। এখানে উপস্থিত আছেন আমাদের আরেকজন সম্মানিত অতিথি জনাব মোহাম্মদ লিয়াকত আলী, প্রাক্তন ফুটবলার, মোহামেডান স্পোর্টিং ক্লাব ঢাকা। তিনি এফসি এর বি লাইসেন্সধারী একজন ফুটবল কোচ। আমি আমাদের সম্মানিত ভিউয়ার্সদেরকে অনুরোধ করব, আপনারা যারা আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন কিংবা আগামীতে কিছুক্ষণের মধ্যে এসে যুক্ত হয়ে আমাদের অনুষ্ঠানটি দেখবেন, সবার কাছে অনুরোধ, আপনারা দয়া করে আমাদের এই অনুষ্ঠানটি শেয়ার করবেন, আমাদের স্বাধীন বাংলা অনলাইন টেলিভিশনের পেজটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং অন্যদেরকে এই অনুষ্ঠানটি দেখার সুযোগ করে দেবেন। আমাদের এই অনুষ্ঠান চলাকালীন সময়ে অনেক সময় যান্ত্রিক গোলযোগের জন্য বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়। আমি সে বিষয়ে আগাম থেকে আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি যদি এ ধরনের কোনো পরিস্থিতি সৃষ্টি হয়, আপনারা আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সম্মানিত ভিউয়ার্স, আমি এবার আমাদের সম্মানিত অতিথিদের সাথে আপনাদের কাছে ওনাদের ফুটবল জীবন নিয়ে বিভিন্ন বিষয় জানার জন্য আমি প্রথমেই আমাদের সম্মানিত প্রধান অতিথি জনাব আবু নাসিরের কাছে যে বিষয়টি জানতে চাইব, সেটা হলো, জনাব আবু নাসির, ব্রিটেনে আপনার বেড়ে ওঠা এবং ফুটবলের সাথে সম্পৃক্ত হওয়ার দিকটুকু আমাদের দর্শকদের কাছে তুলে ধরার জন্য অনুরোধ করছি। জনাব আবু নাসির। জি, আসসালামু আলাইকুম, আর থ্যাংক ইউ ইনভিটেশন লাগি। আমার ফুটবল ক্যারিয়ার তো স্টার্ট হয়েছে back in when I was 7 years old, 7 বছর। আমার ফ্যামিলি very much football fanatics. আমার বাপ, আমার দাদা, তার ব্রাদার্স সব প্লেয়ার আসলা দেশ, এই দেশ তারা অবভিয়াসলি আপনোস আসলা, লিভারপুল, ব্রাডফোর্ড, লিডস, আর এইটা কি তারা ফুটবল ম্যাচে যাইতা, তারা ইন্টারেস্ট আছিল স্পেশালি লিভারপুল ফুটবল ক্লাবে। আমার ফার্স্ট ম্যাচ অ্যাটেন্ড করছি লিভারপুল ম্যাচ, এজ অফ 7। এইটাকে আমি একটু ফুটবল, আই ফেল ইন লাভ উইথ ফুটবল, স্পেশালি লিভারপুল ফুটবল ক্লাব। একটা আমার ড্রিম আছিল একটা টু প্লে ফর লিভারপুল। সো ইয়াং এজে আমার বাবা মুভ হয়েছেন লুটনে, বক্সল মোটরসে চাকরি আছিল। আমি লুটন টাউন জয়েন হয়েছি একাডেমি টিমস এজ 8-এ। একাডেমি সিস্টেম তাকে রিলিজ হয়েছি ইন 16 7 years old, 7 বছর তাকে। And then it's age 17, Liverpool youth team signed costly, but back injury throughout my career, very bad injuries, and played 2 games, reserve games, Liverpool 91-92 season. So career end is semi-professional খেলছিলাম। এর বাদে আমি কোচিং badges আনছি, আমার FA coaching licenses, coaching করছি বহুত সময়। Plus after university, city কাম করছি for about 4 years. Local government, Labour Party as well, manifesto with Tony Blair, John Prescott, and at that time I'm involved in football, boards, Liverpool FC, FA, and recently Premier League as well. So obviously dreams actor still to become a player, it fulfilling. I tried coaching or opportunities beshi asimna. So after university, working in the city, coaching opportunities is very remote, especially for Asian and black coaches. It was very difficult at the time. So I mean, keep trying courses still, administration side. Alhamdulillah, last
10-15 years has been very successful football industry. Oh, thank you very much, জনাব আবু নাসির সাহেব। আপনার চমৎকার ভাবে আপনাদের আপনার ছোটবেলার সময়টুকু পর্যন্ত এখন পর্যন্ত আপনার বেড়ে ওঠাটা আমাদের দর্শকদের কাছে তুলে ধরার জন্য আমি আমাদের সম্মানিত বিশেষ অতিথি জনাব মোহাম্মদ সালিক সাহেবের কাছে যে বিষয়টি জানতে চাইবো। প্রথমেই জনাব সালিক আহমেদ সাহেব, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি এবং যে বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি আমরা, সেটি হলো দীর্ঘ প্রবাস জীবনে ফুটবল আপনার চিরসাথী। প্রবাস জীবনে ফুটবলকে কিভাবে ধরে রাখলেন সে বিষয়টি আমাদের দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরার জন্য অনুরোধ রাখছি। আসসালামু আলাইকুম সবাই, স্পেশালি নিপু ভাই, থ্যাংক ইউ সো মাচ আপনারে। আর বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আসলে খেলাধুলার ফুটবলের স্পেশালি কিন্তু আমার জন্মস্থান যেটা মৌলভীবাজার, জন্মস্থান থেকে দেখে দেখেই আমাদের সিনিয়র ভাইদের আমাদের গভর্নমেন্ট স্কুলের মাঠে আগে যখন ফুটবলের লিগ হতো কি কোনো টুর্নামেন্ট হতো, আমি পাশেই ছিলাম, আমার বাসা ছিল পাশেই, গভর্নমেন্ট স্কুল থেকে বেশি দূরে না। তো মাঠে যখন খেলা হতো মানে হাজার হাজার লোক হতো, মানে কাদা টাদা কেটে সবাই আসতো ফুটবল দেখতে। তো তখন মানে ওই যে রাহেন ভাই, তারে মানে আমাদের প্রাক্তন যারা আছেন, ওদের দেখে দেখেই কিন্তু আমার ফুটবলের শখটা। ওদেরকে দেখে হাজার হাজার লোক ওদেরকে দেখে মানে শাবাশি দেওয়াটা, ওই শাবাশিটাই কিন্তু আমার মনে আছে। তো আমার তখনই মনে হতো যে আমি একদিন হয়তো এরকম কিছু হই, লোক আমাকেও শাবাশি দাও। ফুটবলটা কিন্তু তখন থেকে আমার শখ। কিন্তু 78-এ চলে আসলাম লন্ডনে ছোটবেলায়। তো তখন মানে এদেশে আইসা ফুটবলটা মানে কিভাবে ধরবো, মানে ধরার কোনো চান্স নাই। বাঙালিও তখন এত, ওয়েস্ট লন্ডন আমি যেখানে থাকি লন্ডন সিটিতে, তখন এত বাঙালি ছিলেন না, হাতে গোনা কয়েকজন ফ্যামিলি, ওদেরকে বাসায় গিয়ে একটু নক করে নিয়ে আসে, মানে পার্কে ফুটবল টুটবল এগুলা মানে আমরা একটু খেলার চেষ্টা। মানে তখন তো আমাদের আবার নাসির ভাই বলতে পারবেন যে আমাদের রেশিয়াল হ্যারাসমেন্টটা খুব বেশি ছিল। মানে ঘর থেকে বাইরে কোনো জায়গায় গিয়ে যে ফুটবল খেলবা সেফ ভাবে সেটাও হতো না, মারপিটের সাথে মানে খুব বেশি জড়িত হতো। তো তখন আমাদের চান্সটা খুব কম ছিল। কিন্তু ওই যে ছোট ছোট করে তখন থেকেই আসলে একটা টিম করা কি একটা ফুটবলের সাথে জড়িত থাকা আমার শখটা তখন থেকে ছিল, আর ধরে রাখছি তখন থেকে মানে খেলাধুলা করছি। আর এই দেশে হয়তো এত বেশি চান্স পাই নাই। আমার যখন 1981-এ একটা স্কাউট পিক করছিল আমাকে আর আমার একটা ফেলো বাঙালি ছেলে টটনামের জন্য। তখন মানে টটনাম যাওয়া 81-এ, এটা হয়তো নাসির ভাই বলতে পারবেন, মানে আপনি হয়তো বলতে পারবেন, 81-এ টটনামে যাওয়া তখন এই জায়গাতে মানে দিনে একটা মার্ডার হইতো। তো আমার বাবা বললো যে বাবা আমি তোমাকে লন্ডন আনছি কি তোমাকে হারানোর জন্য। তো মানে তখন আর মানে যাওয়া হলো না, চান্স আর মানে হয় নাই। মানে বাবা বড় ভাই সবাই মানা করলেন, আর তখন আর যাওয়া হয়নি। তখন মানে মনে করলাম যে খেলি, তো খেলাধুলা করছি এত বেশি যতটুকু পারি করছি। সাদার্ন অ্যামেচার লিগ পর্যন্ত খেলছি, আর বাঙালি লিগ তো অনেকেই খেলছি। আমার যা পরিচিত এদেশে ফ্যামিলি বাদে এটাই ফুটবলের থ্রুতেই নিপু ভাই, সেটার জন্য আমি ধন্য দেই। আর আমার সৌভাগ্য হয়েছে যে আমি দেশে গিয়েও কিন্তু ফুটবল খেলি, আমাদের ডিস্ট্রিক্ট টিমের জন্যই হোক, ক্লাবের 11 স্টারের জন্যই হোক। আমি 1982-তে আমার বয়স 16 ছিল, তখন মৌলভীবাজার লিগ খেলছি। তো মানে পরিচিতিটা তখন থেকেই, আর ফুটবলের ইয়েটা তখন থেকে শুরু। 1995-এ কোচিং শুরু করলাম, প্রিলিমিনারি কোচ 1995-এ। তখন থেকে মানে আমি বেশিরভাগই ওই বাচ্চারা যারা বাঙালি, কিছু বাচ্চারা কমিউনিটির সাথে বেশি ইনভলভ, তো ওদেরকে নিয়ে ফুটবল কোচিং করা কি ওদের ফুটবল শেখানো, ওদেরকে নিয়ে লিগে খেলানো, ওইগুলোই আমার বেশি একটু এইম ছিল। আর আমার নাসির ভাই তো আগে বলে গেছেন, আমি কিন্তু কোচিং এর জন্য খুব চেষ্টা করছি। কিন্তু এই যে এখানেও মানে আমাদের ওইটাই যে ইজ নট হোয়াট ইউ নো, ইজ হু ইউ নো, এটা একটা কোচ আমাকে বলেছিলেন, ইনস্ট্রাক্টর।
তো আমি মানে ফুল ব্যাচের জন্য চেষ্টা করছি, তখনও মানে হয় নাই, আর ইট ইজ ভেরি টাফ। তো এখন হয়তো নাসির ভাইয়ের মতো লোক যদি আমাদের এরকম পজিশনে যান, তাইলে আমাদের অবশ্যই বাঙালিরা এগিয়ে যাওয়ার একটা চান্স। তো সেটাই জন্য থ্যাংক ইউ ভেরি মাচ। আর আমার ইন্ট্রোডাকশনটা এইটাই আর থ্যাংক ইউ। আপনাকে অসংখ্য ধন্যবাদ জনাব মোহাম্মদ সালিক। আমি আমাদের সম্মানিত ভিউয়ার্সদেরকে আবার অনুরোধ করব, আমাদের আজকের অনুষ্ঠানটি আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন, আমাদের স্বাধীন বাংলা অনলাইন টেলিভিশন চ্যানেলের পেজটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন, যাতে করে অধিক সংখ্যক লোক আমাদের এই স্বাধীন বাংলার বিভিন্ন অনুষ্ঠানগুলো বেশি বেশি করে দেখার সুযোগ পান। আমি আমাদের স্টুডিওকে অনুরোধ করব, আমাদের এই পরবর্তী অতিথির কাছে যাবার পূর্বে যে আমরা আমাদের নাসির সাহেবের কাছে যাব এর পরবর্তীতে, তখন একটা ভিডিও আমরা প্লে করব, আপনারা যেন সেই ভিডিওটা আমাদের দর্শকদের জন্য রেডি রাখেন। সম্মানিত অতিথি জনাব লিয়াকত আলী সাহেব, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জনাব লিয়াকত আলী সাহেব, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আমি দৃষ্টি আকর্ষণ করছি জনাব লিয়াকত আলী সাহেব, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি ভাই। আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। হয়তো আপনার কোনো টেকনিক্যাল কারণে আপনার যোগাযোগে কানেকশনে কিছুটা সমস্যা হচ্ছে, তারপরেও আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনি আমাদেরকে শুনতে পাচ্ছেন, এটি যথেষ্ট। আমি যে বিষয়টি আপনার কাছে জানতে চাইবো সেটা হলো, আপনার ফুটবল জীবনের শুরুটা আমাদের দর্শকদের কাছে তুলে ধরার জন্য অনুরোধ করছি। জনাব লিয়াকত আলী সাহেব, আপনি কি শুনতে পাচ্ছেন আমাদেরকে? ধন্যবাদ বাংলা টেলিভিশনকে আমাকে আমন্ত্রণ জানার জন্য। আমি যে আমি আমাদের প্রবলেম হচ্ছে, আমি একটু ঢাকার এই জন্য আমাকে শুনতে বা দেখতে আপনাদের সুবিধা হচ্ছে, এই জন্য আমি আসলে দুঃখিত, আমরা জনাব লিয়াকত আলী সাহেবের কথাগুলো ঠিক মতো শুনতেছি না। আমার মনে হয় আমরা আবার ফিরে আসবো জনাব লিয়াকত আলী সাহেবের কাছে। আমি এই পর্যায়ে আমাদের স্টুডিওকে অনুরোধ করব, আমরা যে ভিডিওটি প্লে করার কথা সেটা আপনারা দয়া করে এখন প্লে করেন। আমরা দর্শকদের উদ্দেশ্যে একটি ভিডিও চিত্র তুলে ধরতে চাচ্ছি। A bit of news on a couple of people who are applying for the position of FA Chair to succeed Greg Clark now. They are Sport England board member Chris Grant and also former Liverpool FC leadership board member Abu Nasir. Just a bit of news on these two, just on Grant, who's said that he's going public now because whatever happens with this process, football and sport are too important not to try and make our best contribution. He says, my vision is of a unified game, and my vision is of football thriving but also contributing to thriving communities in these difficult times. And as for Abu Nazir, he's ex-Muslim Council of Sport chair and former Kick It Out ambassador as well, British Bangladeshi, former Liverpool and Luton Town youth player as well, but he helped develop the Premier League's elite academy manager program. So yeah, a couple of people looking at that role, which is FA chair succeeding Greg Clark. They are Sport England board member Chris Grant and former Liverpool leadership board member Abu Nasir. More on that process as and when we get it. But সম্মানিত দর্শক মন্ডলী, আপনারা শুনছিলেন স্কাই স্পোর্টস কর্তৃক প্রচারিত ইংলিশ শেফের যে চেয়ারম্যান পদে নির্বাচন হতে যাচ্ছে আগামী কয়েক মাসের মধ্যে, সম্ভবত মার্চে হবে সেটা। সেই বিষয়ে স্কাই স্পোর্টস আমাদের আজকের সম্মানিত অতিথি জনাব আবু নাসির সাহেবের ক্যান্ডিডেন্সির ব্যাপারে বলছিলেন। আমরা এই ভিডিও ফুটেজটির সম্পূর্ণ কৃতিত্ব স্কাই স্পোর্টস কিংবা স্বত্বাধিকারী স্কাই স্পোর্টস এর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। ওনাদের মাধ্যমে, ওনাদের সৌজন্যে আজকের এই ভিডিও ফুটেজটি আমরা আপনাদের কাছে তুলে ধরলাম।
আমি আমাদের সম্মানিত অতিথি জনাব আবু নাসির সাহেবের কাছে এবার যে বিষয়টি জানতে চাইবো সেটি হলো ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের শূন্য হওয়া চেয়ারম্যান পদটিতে আপনি একজন পদপ্রার্থী। এই বিষয়টি ব্রিটেনের বাংলাদেশি কমিউনিটিতে বেশ উৎসাহের সৃষ্টি করেছে। এই নির্বাচনটি নিয়ে আমাদেরকে কিছু বলুন। Yeah, thank you, Nipu bhai. It's a English chairman, to very, very powerful senior role. So last 157 years, there was a took black or Asian ita position so for me it just surprised us. Firstly, it was supposed to be confidential, but obviously media, Sky Sports, tara news file who's applying, who's not applying. So আমার approach করছে তারা একটা professional consultancy Egon Zender tarare FA responsibilities to find the right people for the role. So obviously last year or so, baka huge changes I say FA, but in society as well. Black Lives Matter movement to create more ethnic diversity football because either show obviously very much limited as a top position in England, whether it's manager, playing, coaching or Salik Bhai mentioned Koslagi, very difficult to get in. So obviously we've done a Baka work course in the last 20, 30 years. Salik Bhai probably longer than me, since the 70s, fighting for equality rights. So I'm involved obviously as a player coach, and I think our success in terms of the business side of football. GSV Sports Management, unique extra enterprise setup with Baka, a lot of people within the football industry, very key people. And I think our success as a Liverpool Football Club in 2011, Fenway Sports Group, Liverpool ownership, American ownership. The ownership, involved Aslam in terms of the takeover bid. So firstly, Aslam, we tried to fans takeover of Liverpool Football Club. Makamani raised 60-70 billion within a matter of weeks. And we spoke to obviously Sheikh Mohammed in the Middle East and various other entities from throughout the world after takeover bid. So it was successful, but luckily John Henry and Promona, America, Boston based, join help us out here because I'm a very good businessman. Owners of Boston Celtics and very big ventures in the United States. So come and join us and help us set the strategy. Liverpool Football Club. I'm not Baka Premier League winners for a long time. Champions League at the time as well, 2005. So I said, okay, inshallah, try and see what we can do. So first and foremost, our responsibility is to engage with a wider fan group and to ensure Liverpool Football Club is a structure, a tradition, that we keep this in the long term. That was very important. And next was I'm a long-term strategy. Kilan Liverpool FC is successful. So me bolchi and John Henry. Okay, we need a lot of money. Have we got £1 billion? John Henry, I'm first board meeting. আমার ব্যাক পকেটে মনে হয় আছে £1 billion. আমরা মান সিটি লগে কম্পিট হইতে we need a lot of money, otherwise you're not going to be successful. So ওই সময় আমরা বইছি হইয়া আলোচনা করছি, তারা বলছেন we can't invest Manchester City lucky. Ilan money আমরা invest করতাম না, we're going to make sure it's going to be a very strategic approach, in terms of the fair play, financial regulations as well. So আমরা planning করছি, long-term planning, and inshallah we've been successful. Obviously last year won everything, champions of everything, World Club Cup, Champions League, Premier League finally. So it was successful. So since all these work that I've done background, that's all very obviously a lot of it is commercially sensitive, shopta media or publicized করা গেছে না। এর বলে football industry obviously both contract আছে, FA Greg Clark resigned this end. So I show my search, I say, who do we get into the position of, because it's obviously a very powerful position in English football, multi-billion pound industry. And also this post comes up with automatically as the FIFA vice president as well. So the importance is very, very, very high. So আমার approach করছে, are you serious? I'm তো বেশি তারা joke করে। Some people no, I don't want to tick the boxes again, because obviously with BLM and everything going on, I don't want to go to the process where you're just ticking the boxes. If you're 100% serious, and if it's going to be a very open, fair selection process, then I'll consider it. So I said, okay, I'll apply for the role. So last few weeks, January, started the recruitment process. The recruitment process is a 7-member panel, FA board, Taro decide for both. But Egon Zender consultants who specialize in leadership positions.
So through that, I've gone through the interview. The interview, alhamdulillah, successful, we say. There's been over, I think I've been told, roughly about 200 applicants they considered. So I mean, I think last 12, I believe, a process finished in March. So it's very rigorous process. But so far, I'm very fair process, we say, which is good for us because in the past it's been Salik Bhai mentioned who you know in the industry. Yeah? So it's been a very fair process so far, and it's been my opportunity to give my experience and the skills over the last 20-30 years in football. So all I'm measure and so far it's been very good. So let's see how this goes. End of March selection process, finish and we'll know who's been successful. But in the meantime, luckily December I'm appointment on the FA National Board, which is also a very senior role. Last few weeks I've been very much involved, making a lot of difference, a lot of changes, governance, processes, strategy, in terms of the financial, how do we manage it? Obviously with COVID-19, massive impact on football. How do we fund all the other football clubs and the industry? So it's been an important few weeks in football, in terms of the national board, but also FA chairman process as well. It's been a very busy period. But look, I've enjoyed course, both that and to have. I think I'm just my selection process. I'm not Bangladeshi community, Asian community. It's actually inspired course, Shobre. Especially the youngsters, because they think, hope I say, if someone like me can be considered for a role like this. And Shobe's answering that, obviously the work I've done behind the scenes as well. So it's coming to fruition now, and people are being inspired. And I say to everybody, never give up, never give up, because anything can be achievable. Keep working. And I've been speaking to so many youngsters, especially over the last few weeks, giving them advice, giving them guidance. And I said anything is possible because the landscape of football, but the landscape of the world is changing, and everybody is going to get an opportunity. So I try, inshallah, hopefully, I'm wider Bangladeshi community, I'm very proud of my Bangladeshi roots, and I'm really something, achieve for somebody collectively, it's going to inspire the next generation of British Bangladeshi, but Bangladeshi in general as well. Oh, thank you very much, Abu Nasser Bhai. By the way, can I ask you one question in addition, if you don't mind? As an example, if you become FA chairman, so what step are you going to take to stop people harassing in social media in the people involved in the football field? Jay, very, very good question, Nipu Bhai. First and foremost, in the past 20-30 years, seriously, they didn't take anything seriously, especially FA, UEFA, anybody, FIFA as well. There's a punishment handout, we say £5,000-10,000 fine. It's a pocket change for big clubs. Yeah, so that that needs to change. There needs to be heavy sanctions around racism. But authorities are saying it needs to be done with the police, with the social media companies, Twitter, Facebook, wherever it is, and impose very, very serious sanctions. Criminal charges as well. At the last week, Rashford, Twanzebe, a few players racially abused, would say. But social media action is in that. They've got the facilities to actually find out who these people are and arrest them, and they haven't taken that seriously in the last 20-30 years. So I'm going to take this very seriously in terms of racism, but just not racism, equalities in general. Getting more women in football. Working on loads of other issues as well, Islamophobia. Homophobia, those other things, getting more engagements from a diverse background within football. But it just changes the strategy change for Alagmo. So I want to change that strategy, making sure it's more equal. Football is represented by everybody. Not just a small group of elite people. It needs to be open, because it's a multi-million fan base, multi-million people follow football. And if you don't have these people representing, whether it's in the boardroom, whether it's in coaching, whether it's in playing, in the academies, that's got to be the changes, and I will make sure this is implemented and happens within football. Importantly as well, engaging, being more open, more transparent, because that hasn't happened in football for a very long time. So this is crucial, to make sure this happens. But working with all the key partners, with the government, with Sport England, with FIFA, with UEFA, we've got to collectively work together to tackle all the serious issues in football. And next 5, 10, 15 years, it's going to be very, very challenging as well, economically and financially. So I want to make sure that we got all the mechanisms in place to tackle these challenges.
গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা আশা রাখি যে আপনি নির্বাচিত হওয়ার মাধ্যমে ফুটবলে এই ব্রিটেনের মাটিতে একটা লেভেল প্লেইং ফিল্ড ক্রিয়েট হবে, এবং আমরা আশা রাখি আপনি নির্বাচিত হয়ে আসবেন এবং এই নতুন চ্যালেঞ্জটা আপনি গ্রহণ করবেন। আপনার জন্য রইল আমাদের স্বাধীন বাংলা অনলাইন টেলিভিশন চ্যানেলের পক্ষ থেকে শুভকামনা। আমি আমাদের দর্শকদের কাছ থেকে কিছু কমেন্ট আসছে, সেটা আমি এখন পড়ে শোনাচ্ছি। মিস্টার জশ আলম মিয়া, উনি আপনাকে জনাব আবু নাসির সাহেবকে শুভেচ্ছা জানিয়েছেন। লিচু চৌধুরী উনি লিখেছেন, ব্রাদার সালিক and others, I am enjoying the program a lot. তারপর এখানে আরো কমেন্ট আসছে। জনাব বাদল আহমেদ লিখেছেন, চমৎকার একটি অনুষ্ঠান উপভোগ করছি, ধন্যবাদ জানাই নিপু ভাই সহ উপস্থিত সম্মানিত অতিথিদেরকে। আমরা দুঃখ প্রকাশ করছি আমাদের আরেকজন অতিথি জনাব লিয়াকত আলী সাহেব, ওনার যান্ত্রিক গোলযোগের জন্য আমাদের সাথে উপস্থিত থাকতে পারেননি। যদি উনি আমাদের অনুষ্ঠান চলাকালীন সময় আবার আমাদের সাথে ফিরে আসেন, আমরা আবার ওনার কাছে বিভিন্ন বিষয় নিয়ে জানার চেষ্টা করব। আমি এই পর্যায়ে আমাদের সম্মানিত অতিথি জনাব মোহাম্মদ সালিক সাহেবের কাছে যে বিষয়টি জানতে চাইবো সেটি হলো, আপনার ফুটবল অভিজ্ঞতাকে দেশের ফুটবলে কাজে লাগানোর জন্য কোনো উদ্যোগ বা কার্যক্রম আপনার হাতে আছে কি? আমি নিপু ভাই থ্যাংক ইউ সো মাচ, আর নাসির ভাই থ্যাংক ইউ, আপনারে যে ওই সব ব্যাকগ্রাউন্ড গুলো বললেন। আর নিপু ভাই, আমি এখনো মানে মাশাআল্লাহ, at the age I was 55 yesterday actually, so Happy birthday to you. You still look young, Salik bhai, very young. thank you so much, but আমার কথা হলো যে আমি এদেশেও আমার চেষ্টাটা নিপু ভাই, আমি এদেশেও আর দেশেও মানে আমার জন্মস্থানে মৌলভীবাজারে, আমি স্পেশালি মৌলভীবাজারে, আমি এদেশেও এখনো মানে আমি কোচিং করার, এখন তো আর গত বছর তো আর মানে হয় নাই, কিন্তু আমি এখনো কোচিং এ আরো একটু অ্যাডভান্স হওয়া, নলেজ গেইন করা, সেটার মানে চেষ্টায় এখনো আছি। আর আমার সবচেয়ে বড় একটা আজকে নাসির ভাইয়ের কাছে চাওয়া হবে নিপু ভাই, সেটা হলো যে আমাদের বাঙালি, আমরা আমাদের জেনারেশনের, এখন এটা আমি কোনো সময় বিশ্বাস করি না যে আমাদের মাঝে ট্যালেন্ট নাই, সেটা মানে আছে, মানে সেটা আমি নিজেই দেখেছি, আমি নিজে প্লেয়ার তৈরি করি, আমি নিজে প্লেয়ার তৈরি করি, আমি নিজে ওই ছোট যারা মানে রাস্তাতে ঘুরতো ওদের নিয়ে ট্রেনিং করে, কোচিং করে, ওদেরকে সামার লিগে, বিএফএ লিগে 3 বার চ্যাম্পিয়ন করেছি। তখন থেকে আবার ওই যে সানডে লিগে ওদেরকে নিয়ে খেলেছি। তারপরে মানে আপনি তো নাসির ভাই জানেন, মিডলসেক্স ইজ নট এ ইজি লিগ টু বি ইন, তো মানে মিডলসেক্স লিগে পর্যন্ত ওদেরকে নিয়ে গেছি। তো আমি ওই যে ওদেরকে একটা সাহস দিতাম সবসময় যে তোমরা যদি মানে অন্য কাজ থেকে, মানে যে কোনো রাস্তার মানে বাদ কাজ থেকে বেঁচে থাকতে হয়, তাহলে খেলাধুলা হলো খুব ইম্পর্টেন্ট। তো মানে আমি ওদেরকে নিয়ে দেশেও একটা ট্যুর করেছি, ওদেরকে বলেছিলাম যে যদি সাকসেসফুল হও তাইলে দেশে নিয়ে যাব। তো আমার কিন্তু নন বেঙ্গলি প্লেয়ারও ছিল। আর সবচেয়ে বড় জিনিস নিপু ভাই, আমার উপরে অনেক মা বাপের দোয়া আছে, অনেক বাচ্চারা কিন্তু দেশে যায় নাই জন্ম হওয়ার পরে। আমি শিওর নাসির ভাইয়ের সাথে আপনি প্রোগ্রামের আগেও যা আলাপ হয়েছে, তো ওরা কিন্তু এখন দেশের দিকে ওদের একটা মানে যাওয়া, দেশের দিকে, দেশের জন্য, ওর গ্রামের জন্য, ওর বাড়ির জন্য একটা ইয়ে। তো আমি মোর অফ কমিউনিটি সাইড, কিন্তু প্লেয়ার ডেভেলপমেন্ট, খেলাধুলার ডেভেলপমেন্টটা আমার আরো একটা স্বপ্ন হলো যে আমি আবারও বলি, সরি একটু লম্বা হয়ে যাবে, আমি মৌলভীবাজার আমাদের এখানে কিন্তু একটা একাডেমি করার খুব চেষ্টা, 2017 থেকে আমার টাউনের সবার সাথেই আমি একটা জায়গা নেওয়ার জন্য একটা একাডেমি, ফুল মানে স্পোর্টস একাডেমি, যেটা মানে প্লেয়ার তৈরি করার জন্য, সেটারও চেষ্টায় আমি এখনো আছি, আশাবাদী এটা আমি করব। আর কোচিং এর একটা জিনিস আমি নাসির ভাই, আমি নিপু ভাই বলি, আমরা যদি প্লেয়ার তৈরি করে মানে প্রফেশনাল লেভেলে নেওয়ার জন্য যদি আমরা আমাদের কোচ তৈরি করি না, হলো একটা কোচ তৈরি করতে হবে, করে প্রফেশনাল লেভেলে ক্লাবে নিতে হবে, তখনই ওরা আমার কাছে লাগে যে আমাদের বাঙালি ছেলেরা একটু চান্স পাবে। কেন যা আমি দেখেছি
সেমি প্রফেশনাল খেলে আমি যা দেখেছি, ইউ আগেও বলে গেছি, সেটা মানে এটা মানে খুব দরকার যে যদিও আমরা মানে এরকম প্লেয়ার ঢুকাতে পারি না, তাইলে মানে কোচিং লেভেলটা ম্যানেজমেন্ট লেভেলে আমাদের প্রফেশনাল ক্লাব এর দিকে যেতে হবে, গিয়ে হয়তো আমাদের এই যে বাঙালির বাচ্চারা হয়তো একটু চান্স পাবে আমার মনে হয়। কেন এখনো কিন্তু প্রফেশনাল বাঙালি আমার জানা মতো তাফ ইসলাম, তারপরে আরো আছে লিটন, যারা লিটন হয়তো ওয়েস্ট হামে আছে, তাফ ইসলাম এখন হয়তো লুটন টাউনে মনে হয় গেছে, মানে অনেক চেষ্টা করতেছে। এর মধ্যে দেখেন ও কিন্তু আমার নাসির ভাইয়ের মতো সেমি প্রফেশনাল প্লেয়ার ছিল আস্টলে, আমি যা চিনি তারে, ওর ছোটবেলা থেকে আমি চিনি। তো মানে স্ট্রাগলটা যে ও এখনো এত স্ট্রাগল করতেছে মানে একটা লেভেলে যাওয়ার জন্য, মানে সেই জিনিসটা আমার মনে হয় নাসির ভাইয়ের মতো লোক যদি এইরকম পজিশনে পৌঁছে যায়, তাহলে আমার একটা বিশ্বাস নাসির ভাই যে এই স্ট্রাগলটা হয়তো একটু আমাদের বাঙালির জন্য কম হয়ে যাবে, আমার যা বিশ্বাস। আপনাকে অসংখ্য ধন্যবাদ জনাব মোহাম্মদ সালেক। থ্যাংক ইউ। আমি আমাদের সম্মানিত অতিথি লিয়াকত আলী সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন লিয়াকত ভাই? লিয়াকত ভাই, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? লিয়াকত ভাই, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন প্লিজ? জি, আমি শুনতে পাচ্ছি ভাইয়া। থ্যাংক ইউ ভাই। আমি এখন আপনার কাছে যে বিষয়টি জানতে চাইবো সেটা হলো, পরিপূর্ণ বয়সে আপনি সিলেট জেলা এবং ঢাকা মোহামেডান সহ বিভিন্ন উচ্চ পর্যায়ে প্রচুর ফুটবল খেলেছেন। সেই দিকটুকু আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু শেয়ার করার জন্য অনুরোধ করছি। লিয়াকত ভাই, আপনি কি আমার প্রশ্নটি শুনেছেন? ওকে, থ্যাংক ইউ লিপু ভাই। ওকে, তো প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার এখানে ইন্টারনেট কানেকশন ভেরি পুর, বিকজ আমি ঢাকা থেকে একটু দূরে আছি এখন। আমার ওইখানে ক্যাম্পিং চলতেছে ফুটবলের, তো সবার কাছে আমি আমরা দুঃখিত সম্মানিত দর্শক মন্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন উনি অনেক চেষ্টা করেও আসলে উনি আমাদের সাথে যোগাযোগটা ঠিক মতো স্থাপন করতে পারছেন না। উনি ওনার শত এই চেষ্টাটাকে আমরা স্বাগত জানাই। উনি ওনার দিক থেকে যতটুকু চেষ্টা করে উনি করে যাচ্ছেন। লিয়াকত আলী সাহেব, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে এখন? লিয়াকত আলী সাহেব, আপনি কি শুনতে পাচ্ছেন আমাদেরকে? আমরা অত্যন্ত দুঃখিত। আমি এবার প্রশ্ন নিয়ে যাচ্ছি আমাদের সম্মানিত প্রধান অতিথি জনাব আবু নাসের সাহেবের কাছে। আমি এই প্রশ্ন রাখার সাথে সাথে আপনার সাথে আমার ব্যক্তিগতভাবে একটা বিষয় আলাপ হয়েছিল, সেটি হলো লিভারপুল ফুটবল ক্লাব এবং সম্ভবত বার্সেলোনা, এই দুটো টিমকে বাংলাদেশে আপনি নেওয়ার জন্য অনেকটুকু অগ্রসর হয়েছিলেন এবং সেটা সাকসেসফুল হয় নাই। সেই বিষয়টি আপনি আমাদেরকে যদি আমাদের দর্শকদের সাথে একটু তুলে ধরেন, যেভাবে সম্ভব, যতটুকু সম্ভব। পাশাপাশি যে জিনিসটি জানতে চাইবো সেটা হলো, ইংলিশ প্রিমিয়ার লিগ বিশ্বের একটা প্রধান ফুটবল লিগ। আমাদের ব্রিটিশ বাংলাদেশি তথা ব্রিটিশ এশিয়ানদের মধ্য থেকে কোন ফুটবল তারকার এখনো পর্যন্ত তৈরি না হওয়ার পিছনে কি কি কারণ আছে বলে আপনি মনে করেন? আপনার ফার্স্ট কোয়েশ্চন দীপু ভাই, অবভিয়াসলি বাংলাদেশও আমি তো ট্রাই করলাম বাংলাদেশ ফুটবল প্রমোট করতে ইন এনি ক্যাপাসিটি আমি পারি। সো আমরা বাংলাদেশের ঢাকা স্পেশালি বিগ লিভারপুল ফ্যান বেস আছে, অফিসিয়াল লিভারপুল সাপোর্টার্স ব্রাঞ্চ আছে। সো ওই হিসাবে আমি তারা বললেন, লোক আমরা লিভারপুল টিম একটা নিয়ে, let's have a friendly pre-season friendly. So আমি লিভারপুল ফুটবল ক্লাব লাগে মাত্র। Firstly,
manager lage mate yagan club e kalam bole Bangladesh, friendly match, big supporter base. Our sponsor, Standard Chartered Bank, is there. Can we take the team there? Well, the Chica say you go on the range, have a discussion, and let's see what we can do. Tara is very happy to go anyway. So obviously after process due diligence kora lage, make sure health and safety, everything is there. So amra Bangladesh everything, we got everything ready more or less, and it's funding as well. Luckily, within 2 weeks, it's a multi-million-pound venture to take a football team there, especially Barcelona and Liverpool. The funding could the problem now. We got sponsorship deals, everything was ready. The sanction over the match through FIFA. So all that hard work, a lot of hard work went in, and unfortunately, FIFA didn't sanction the match because at the time, I believe I'm going to be careful what I say. There was an investigation going on with the Bangladesh Football Federation. So on that basis, they wouldn't sanction a game because of that investigation. It's unfortunate. So I'm going to come into more in terms of Bangladesh football bit later on in Dubai. So that's the shockingly, আমার full experience as in Bangladesh football administration. Because European football I've been involved in America and various places, very smooth, very efficient, everything works fine. So when I tried to arrange that match, so much difficulties, the bureaucracy, unbelievable. So it tell me experience because Bangladesh football experience was a Nile, So it was a very shocking everything I've seen, the whole approach, and so we left it. Liverpool said, "Look, we can't go there. We can't go there. Not like this. They're not sanctioning it. We can't get assurances for security, health, and safety. Because we sanction obviously a private company to make sure everything is fine. So we have to cancel that, unfortunately. So inshallah, I still have hope, to take Liverpool to Bangladesh, next season or the season after. We want to do this. So if the authorities and the government can help us make this happen, because we got such a big fan base in Bangladesh, I want to bring Liverpool FC, I want to bring Barcelona or Manchester United, anybody to Bangladesh for a game, pre-season game, and let's make that happen. Because the people of Bangladesh want it, and we want to make it happen. And much obviously Premier League football, Bangladesh. Young Bangladeshi players, and Salik Bhai will know from a very, we got talented players in our community, very talented players. And recently I worked in setting up the Premier League Elite Academy Managers Program. We're changing the philosophy of English football, how they recruit players. So in the 70s, 80s, 90s, the game was different in England, big physical, long ball, high ball. So we didn't fit into that structure, unfortunately, because I'm not Bangladeshi, we're not 6'2" tall. Physically, we're not strong. But technically, we're very, very good. So if you look at the world-class players, Xavi, Iniesta, Messi, Maradonas of this world, technically gifted players. And I believe, I'm not Bangladesh, but technically gifted, very talented players, has been there since the 60s. Now, how do we make sure these players get into professional clubs? How do the scouts make sure they're looking for that different type of player? So England, I'm a World Cup winner since 1966. So FA, why are we not doing that? Because clubs are not recruiting the right players. Yes. Last World Cup, semi-final, to Croatia. What was the difference? Luka Modric, 5'4", very talented, technically gifted player. England did not have a single type of player who can do this. Skillful player. We didn't have that. That's why we failed to reach the World Cup final. So that's why it's very important, England, and we have got that in the Asian community. We got that in the Bangladesh community. So they need to look at these type of players in the grassroots football. After problem, I say Lipubai and Salik Bhai is, Bangladeshi, we have to give commitment. I have a football agency. 16, 17, 18, 19. I want to become a professional football player. It's too late then. You have to start from the age of 4. So I set up Luton Sporting Club back in '92 just to give players opportunities from a very young age. So we got 300 players being coached and playing every week. Luton Sporting Club. And we're losing a lot of players to professional academies now. So things are changing. And our focus is on starting from the age of 3, and we're starting at the age of 3, and we're developing these players right up to 16. And I'm at Tinoshale. I got 3 young boys, very talented players, not physically the strongest, but technically very good. So, being headhunted by clubs. My second son, who is now 10, Borussia Dortmund offered them a contract. We couldn't move to Germany.
All three boys Liverpool are chasing. My eldest is playing for Luton Town at the moment, under 19, playing in the EFL Youth League, English Football Youth League. Had a few offers. He's in his final year of his scholarship. We'll find out if he gets a professional contract or not. If not, we've had a few offers, abroad in the United States, MLS, in Italy, in Spain. So we've got to make that decision. So we have to balance, between education. Because the other thing is we have to. Football. Every player who gets offered a professional contract, you have to start at the age of 5. Entire childhood, 4, 5, 6 times a week, you're playing football. Big sacrifice. It has an impact on everything else. So are you willing to make that sacrifice where you might not get a professional contract at the end of it? By the time you're 16, 17, 18, as a childhood, you spent playing football and training. So you have to be prepared for that disappointment, because only 1% of players will get that professional football players from these academies. So we have to be prepared for that one, and it's hard work. We have to be educated. We have to go to mosque. When I grew up, I came from school. I played football, straight to mosque. 2 hours in mosque, straight after mosque, straight to football training, 5 days a week. Playing matches on the weekend. And they made a huge sacrifices for me. My dad was very passionate. My mom was passionate. They both used to take me, working 7 days a week. They both worked as well. They took me home away matches. My mum did as well. Bengali lady in a football environment is very tough. But she was there. Lady who took me there week in, week out. My dad did as well. So we need that commitment from our Bangladeshi community to make it into football. And I think next generation is actually very much committed. They understand the infrastructure. We don't have the links within football, to actually get clubs into academies. We have this now, So we're going to make this happen. I'm going to make this happen. And I say to everybody in my community, I say, look, if you want to make it as a football player, it's not easy. It's very tough. And if you're willing to sacrifice a lot of things, if you're willing to train 5, 6 times a week, I'm willing to help you. But the problem is players don't last the distance. They come in 2, 3 years and they give up at the end, because it's very challenging. And for families as well, very challenging as well. So as a community, we have to work together, not just the parents, but the schools, but the mosques, the imams, because we all have to actually, we have to go to mosques. This is very, very, very important to us. So how do we facilitate that for our youngsters who are playing academies? So Khali FA at football club we have to look within ourselves as well. I'm not commitment. I'm a community leaders of Kiza's commitment to help these youngsters to make it into the game. And I seriously believe, with the infrastructure of the game and the way football is changing, young Bangladeshi players will make it in the game, whether it's in England or whether it's in Italy, Spain, Germany, they will make it. But we have to be committed and we have to be ready for this. Thank you again, Mr. Abu Nasser. আমি যে বিষয়টা জানতে চেয়েছিলাম আপনার কাছে লিভারপুল এবং বার্সেলোনা বাংলাদেশের সফর নিয়ে, যে কারণে হোক যাওয়া হয়নি, কিন্তু আমরা অনুরোধ করব আপনার এই চেষ্টা যেন কন্টিনিউ হয়। আজ সম্ভব হয়নি, আগামীতে যেন সেটা সম্ভব হয়। এবং আমি শিওর এই দিক থেকে আমাদের সালেক ভাই আপনাকে হয়তোবা কিছুটা সহযোগিতা করতে পারেন। আমি আমার অবস্থান থেকে যদি কোনো সুযোগ থাকে আমি চেষ্টা করব, কারণ এই ধরনের টিম এখনো বাংলাদেশে যায় নাই। টিম লাইক বার্সেলোনা, ম্যান ইউনাইটেড, লিভারপুল এখনো আমাদের দেশে যাওয়া সম্ভব হয় নাই। তো যদি যাওয়ার সুযোগ হয়, আমি শিওর আমাদের বাংলাদেশের ফুটবলের জন্য সেটা হবে একটা মাইল ফলক। তো আপনার মাধ্যমে সেটা বাস্তবায়িত হোক, আমরা সবাই সে আশাটুকুই করি। আমি আমাদের সম্মানিত দর্শকদের কাছ থেকে পাওয়া কিছু কমেন্টস আবারও পড়ে শোনাচ্ছি। সেটা হলো, this is from Aminur Rahman Ali. He wrote, Nasir bhai, keep up the good work. You are inspiration to our community. Stay blessed. And there's another comment from Mr. Litu Chaudhary. He said, well said, Salik. And another from Mr. Khairul Islam. He wrote, thank you, Nipu, for showcasing talent from our Bangladeshi community. সম্মানিত অতিথিবৃন্দ, আমি আপনাদের কাছ থেকে পরবর্তী প্রশ্নটি নেওয়ার আগে আমাদের সম্মানিত ভিউয়ার্সদের কাছে অনুরোধ করব, আপনারা দয়া করে আমাদের আজকের অনুষ্ঠানটি বেশি বেশি করে শেয়ার করে আমাদের ফুটবল সংক্রান্ত বিভিন্ন ইন অ্যান্ড আউট আমাদের দর্শকদের কাছে জানার সুযোগ সৃষ্টি করে দেবেন। আমাদের স্বাধীন বাংলা অনলাইন টেলিভিশনটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন। আপনাদের সহযোগিতার মাধ্যমে আমাদের স্বাধীন বাংলা টেলিভিশন
উত্তরোত্তর সমৃদ্ধি লাভ করুক, সেই আশায় আমরা আপনাদের কাছ থেকে করি, সেই সহযোগিতা প্রার্থনা করি আপনাদের কাছে। এবং এখন আমি যে বিষয়টি আমাদের সম্মানিত অতিথি জনাব মোহাম্মদ আব্দুল সালিক সাহেবের কাছে জানতে চাইব, সেটি হলো নতুন প্রজন্মের বাংলাদেশিদের ব্রিটিশ ফুটবলে সংযুক্ত হওয়া এবং সফলতা পাওয়ার সম্ভাবনা কতটুকু আছে বলে মনে করেন। আমি এই প্রশ্নের সাথে আপনাকে আরেকটি বিষয় সংযুক্ত করতে চাই, সেটি হলো সেই বিষয়ে আপনি যদি আমাদের সম্মানিত অতিথি জনাব আবু নাসির সাহেবের কাছে কিছু জানতে চান, সেই রিলেটেড কিছু আপনি ওনার কাছে প্রশ্ন রাখতে পারেন। ধন্যবাদ জনাব মোহাম্মদ সালিক আহমেদ সাহেব। থ্যাংক ইউ নিপু ভাই। আমি জাস্ট আপনার এটা আনসার করার আগে একটু যাই, আমি নাসির ভাইয়ের আগের বক্তব্যটার সবচেয়ে বড় জিনিস হলো যে আমরা প্যারেন্টস, আমাদের মা বাপ কি ফ্যামিলি মেম্বার, যারা ধরেন আজকে আমার ছেলে, বড় ছেলে আমার ছোট ছেলেকে নিয়ে যায় ফুটবলে, আমি না পারলে, তো এরকম যে একটা সাপোর্টটা হলো প্যারেন্টসের, যে প্যারেন্টস নিয়ে যাওয়া ট্রেনিং এ, সেটা। তারপরে ওই যে আপনি বললেন যে মসজিদে অফকোর্স আমরা যারা মুসলমান আছি, যারা মসজিদে যাই, বাচ্চারা যারা মসজিদে যায়, কমিউনিটি, মসজিদ সবই একটা সাপোর্টিভ, একটা এরকম যদি একটা ছেলে এরকম একটা ট্যালেন্ট থাকে, তাহলে ওই যে তার যে 2 ঘন্টা 5টা থেকে 7টা পর্যন্ত তার মসজিদে যেতে হবে, সেই জায়গায় তার ট্রেনিংটা মিস হয়ে যাবে। তো এই জিনিসটাকে আমাদের যারা, আমি ভিউয়ার্স দের জন্য বলছি যে এইটা ফ্লেক্সিবিলিটিটা আনা উচিত, যে ঠিক আছে আজকে তোমার ওই 5টা থেকে 7টা তুমি আসতে হবে না, তোমাকে এক্সট্রা ক্লাস পরে দেওয়া হবে, কি আগে তুমি করে ফেলো, কি যে কোনো তোমার ট্রেনিংটা মিস হোক না। কিন্তু সবচেয়ে বড় প্রবলেম আমাদের ওই যে একটা স্টিগমা, যে আমাদের একটা মাইন্ডসেট, যে ওইটাতেই আমরা থাকি, মানে 5টা থেকে 7টা তুমি পড়তেই হবে, সেটা, এই জিনিসটা যদি সরাই না, ফ্লেক্সিবিলিটিটা যদি আনি না, আমাদের এরকম কোনো একটা ট্যালেন্ট যদি থাকে ফ্যামিলির মেম্বারের মাঝে, কি আমরা কমিউনিটি ওয়ার্ক, যেটা নাসির ভাই বললেন, কমিউনিটি সেটাই। আজকে ধরেন আমি পারলাম না, আমার পাশে নেইবার বললো যে ঠিক আছে আমি তোমার ছেলেকে আমি নিয়ে যাব, আগে নিয়ে আসবো, আমি আজকে কাজ নাই। তো এরকম যে জিনিসগুলা যদি আমরা করি না, প্যারেন্টস এর হেল্প যদি থাকি না, আমি দেখেন এদেশে ফ্রি অফ কস্ট, আমি তো মেইনলি আমার পকেট মানি থেকেই আমি করতাম, তো দেখতাম যে অন্য বাচ্চারা যারা ধরেন ইংলিশ ফ্রম ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড, কি ওরা ঠিকই চলে আসতো, কিন্তু আমরা বাঙালিরা দেখবেন আধা ঘন্টা লেটে আসে, ও আমি ঘুম থেকে উঠতে পারি নাই, তো ও আজকে আমার কালকে লেটে কাজ থেকে আসি, এইরকম অ্যাটিটিউড নিয়ে কিন্তু এটা হবে না। কিন্তু আমি এখনো নিপু ভাই বলি, আমি নাসির ভাইকেও বলতেছি, আমি খুব বিশ্বাসী যে আমাদের বাঙালিরা ট্যালেন্ট আছে, সেটা হবে, সেটা ডেফিনেটলি হবে। কিন্তু আমি আবারও বললাম যে কোচিং এর জন্য, দেখেন কোচিং এ যাওয়াটা এত টাফ, মানে আমি তো 1995 থেকে কোচিং শুরু করছি, আজকে আমার ওই এখন পর্যন্ত মানে সামান্য লেভেল 2 করছি আমি, মানে বিজনেসের জন্য আর বাকিটা আগাতে পারি নাই, ইনশাল্লাহ এখন আমার চেষ্টা থাকবে। তো আমি আগেও বললাম যে আমাদের যে ধরেন প্লেয়ার গুলা যদি যাতে মানে ওই এরকম লেভেলে না যেতে পারে, তো সেইগুলা মানে ম্যানেজমেন্টে আমাদের ছেলেরা, আমাদের বাঙালিরা যদি পৌঁছতে পারে, মানে তখন মানে একটা চান্স থাকবে। সবচেয়ে বড় জিনিস হলো যে আমাদের সেলফ বিলিভ, বাঙালিরা কিন্তু একটা জিনিস হয় কি, আমরা তো ভেরি ফ্যামিলি ওরিয়েন্টেড, আমাদের ফিজিক্যালি স্ট্রং না, মেন্টালি আমরা কিন্তু ফ্যামিলি ছাড়া অনেক সময় আমরা দেখি না, উই ডোন্ট সি আওয়ারসেলফ। ওই যে বললেন যে আমার নাসির ভাই ওনার ছেলেকে ওই যে জার্মানিতে চান্স পাইছে, কিন্তু অবভিয়াসলি আপনি সরবেন না, আপনি যাবেন না এখান থেকে। কিন্তু আজ যদি একটা কালো কি সাদো একটা ব্যাকগ্রাউন্ডের ছেলে হতো, তো এই চান্সটা কিন্তু হয়তো যায় না, কিন্তু ওকে একা ঠিকই পাঠায় দিত। কিন্তু আমাদের বাঙালি মা বাপরা কিন্তু সেটা করবে না, সেই স্যাক্রিফাইসটা করবে না, না আমার ছেলেকে হাতছাড়া করব না। তো সেটা হইলো কি প্রবলেম। কিন্তু আমি আপনার কামিং ব্যাক টু ইউর কোয়েশ্চেন, আমরা কোচিং লেভেল গুলা একটু হাই করতে হবে। কোচরা আমাদের যারা ট্যালেন্টেড কোচরা আছে, আরো অনেক ইয়াং যারা আছে, আমি বললাম তো আগে কিছু ওই যে আনোয়ার, লিটন, তাফ ইসলাম, যেগুলো মানে এখন মানে এই লাইসেন্স নিয়ে ওরা ভালো ভালো ক্লাবে আছে। তো এইরকম যদি একটা যে ঠিক আছে আমি চিনি টাফরে, আমার ছেলেকে ওখানে দিতে আমার কোনো দ্বিধাবোধ থাকবে না, বুঝছেন? তো ফ্যামিলি একটা মানে একটা পায়, সাহস পায়, যে বলে না ঠিক আছে আমরা। কিন্তু অনেক সময়
ওরা একটু ভয় পায়, মানে ট্যালেন্টেড আছে অনেকরা, দেখেন যারা ফুটবল খেলেও নাই ওদের ছেলেরাও কিন্তু খুব ট্যালেন্টেড ফুটবলার, এরকম ম্যানেজারও আছে যারা ফুটবল কখনো খেলে নাই কিন্তু দে গুড ম্যানেজার্স। তো সেটা হলো আমি এখনো বলি নিপু ভাই, আই এম এ ভেরি স্ট্রং বিলিভার। আর আমি সবচেয়ে বড় জিনিস হলো যে আমি নাসির ভাইকে এটাই বলতে চাই যে এফ এর কোচিংটা কি হার্ড, আমি একেবারে 95 থেকে আমার এক্সপিরিয়েন্সটা আপনার এখন পর্যন্ত বলতেছি। আমি তো 95-এ আমার প্রিলিম পাস করে তারপরে ফুল ব্যাজের জন্য প্রেপ কোর্সেস, আপনি জানেন ভালোভাবে প্রেপ কোর্সেস, আমি অনেক সময় অনেক জায়গায় গেছি, লিলিশোল গেছি, অনেক জায়গায় গেছি। মানে আই ওয়াজ দ্য অনলি বেঙ্গলি পার্সন। আমি যত প্রেপ কোর্সে গেছি তখনই একটা এক্সপেন্সিভ ছিল, আই হ্যাড টু পে অ্যাবাউট 500 পাউন্ড এট দ্যাট টাইম, আই এম টকিং অ্যাবাউট 97, 98 ওই টাইমে। বাট আই পেইড, আমি মানে ওই সেটা মানে চিন্তা করি নাই, আমি বলছি যে না, দিস ইজ হোয়াট আই ওয়ান্ট, আই লাভ ডুইং ইট। আমি যখন ভালো পাই, মানে আমার একটা স্বপ্ন ছিল যে আই ওয়ান্ট টু ডেভেলপ প্লেয়ার্স, বাঙালি হোক, আমার কমিউনিটির হোক, আর বাংলাদেশেই যদি আমি গিয়ে কিছু করতে পারি, যেটা আগে বললাম যে আমার একটা আশা যে আমি বাংলাদেশের প্লেয়াররাও আমার কাছে লাগে যে অনেক ট্যালেন্টেড আছে কিন্তু ওরা অত রাইট ইয়েটা পায় না, সে করতে পারে না। কিন্তু আমি বিশ্বাসী নিপু ভাই আর নাসির ভাই, যদি এরকম আমার একটা বিশ্বাস নাসির ভাই ইনশাল্লাহ, সেটা তো আমি দোয়া আর যেরকম সাপোর্ট আপনার লাগে সেটা তো আমি পার্সোনালি বলি, আমার যা কন্ট্যাক্ট আছে আমি তো অবশ্যই একটা ইয়ে করব, আপনাকে সাপোর্ট তো ডেফিনেটলি করব। কিন্তু আমি জানি আপনি একটা পজিশনে আছেন, একটা পজিশনে আপনি পৌঁছবেন, এটা আমি আপনাকে একেবারে আজকে অন এয়ার বলতেছি। এফ এর একটা পজিশনে আপনি ইনশাল্লাহ যাবেন, সেটা আমার ইয়ে আছে। কিন্তু আমার একটা আবেদন থাকবে যে কোচিং, বাঙালির জন্য কোচিং, আমি আপনাকে বলতেছি না ফুটবল প্লেয়ার আপনি বানানোর জন্য, ফুটবল প্লেয়ার আপনি বানাবেন না, ফুটবল প্লেয়ার আপনি কোচরা বানাবেন, বানায় দেন এভরি কমিউনিটিতে দেন, লন্ডন হোক, কার্ডিফ হোক, আর আপনার লিভারপুল হোক, আর যে জায়গায় হোক, ভালো ভালো একটা ওদেরকে চান্স দেন, যাতে ওরা গিয়ে দেখেন প্রফেশনাল, ইউ হ্যাভ টু বি প্রফেশনাল প্লেয়ার টু গো ইনটু ইওর ফুল লাইসেন্স করার জন্য ইউ হ্যাভ টু বি প্রফেশনাল প্লেয়ার। যারা নন প্রফেশনাল সেটা মানে ওয়েটিং এর চান্সই নাই। তাইলে আপনি এই লেভেলটা যদি আপনি পৌঁছান না কোচরা, তো আপনার প্লেয়ার হওয়ার চান্সটা খুব কম। আমি আমার যা আমি ছোট জ্ঞানের বিশ্বাস যেটা, সেটা আমি আপনাদের বলতেছি। ট্যালেন্ট আছে, ট্যালেন্ট তো ডেফিনেটলি স্যাক্রিফাইস আমাদের প্যারেন্টসরে করতে হবে, আর না হয় ওখানে পৌঁছানো যাবেই না, এটা সম্ভব না। আর আপনাকে নাসির ভাই আমার একটা প্রশ্ন, আমি ফুটবলের শখটা কিন্তু আমার ছোটবেলা আমার দেশের থেকে, আমার মৌলভীবাজার থেকেই শুরু। আর আমার সবচেয়ে ফরচুনেট, আমি দেশে গিয়ে কিন্তু অনেক জায়গায় ডিস্ট্রিক্ট টিমের সাথে গিয়ে খেলছি। আমি কিন্তু 85-এ আবার ঢাকা ওয়ারিতেও গেছিলাম, আমি ছিলাম 2 মাস, ঢাকা ওয়ারিতে ছিলাম 2 মাস। তো সেখানে তো আমার সবচেয়ে বড় প্রবলেম হয়েছে, আমি তো বুঝেন ছোটবেলায় এখানে চলে আসি, খাওয়া দাওয়াটা ক্লাবে আমার খুব প্রবলেম ছিল। আমি মানে ওই মাছ তো তখন খাইতামই না, আর ওখানে মানে গরুর মাংসটাও আমার খাওয়া হতো না। তো মানে আমার খাওয়ার প্রবলেমের জন্য আই লস সিভিয়ার ওয়েট, মানে ওখানে 2 মাস থাইকা। তো মানে আমার দ্বারা সম্ভব হয় নাই, কিন্তু আমার খুব শখ যে বাংলাদেশের ফুটবলটাও আগাবে। আর আপনার মতো লোক যদি এখানে চলে আসে, এরকম পজিশনে চলে আসে, তাহলে আমরা যে একটা দেশেরই হোক, আর এদেশের তো অবশ্যই আপনাকে বলি দেশেরও একটু কিছু ইমপ্রুভমেন্ট আমাদের আনতে হবে, কেন সে জায়গার যখন জন্ম, আপনি হয়তো, আমার তো দেশের সাথে খুব বেশি যাওয়া আসা, আর আমি আমার কাছে আপনার কাছে আবেদন থাকবে আর এরকম একটা উদ্যোগ আপনি নেবেন ইনশাআল্লাহ। Inshallah, Salik bhai, আমি respond করে just 1 minute Nipu bhai, ঠিক আছে? Sure, yeah. Very important points mentioned actually. And one of the key things what you mentioned, Salik bhai, is আমরা commitment from our parents for football players moving in. It's very important because আমরা lucky আছি, আমরা family circle is very big. Yeah. And আমরা grassroots football club, and you probably see in London, English একটা player, boys 6, 7, 8, 9, 10 child playing football, তারা entire family দেখবাই to go and watch them. Grandparents, granddad, grandparents, everybody's there. 6, 7 people, তারা family taki watching them, supporting them. আমরা Bengali ki Asian, especially let's stick to Bengali. Parent মিলে না, আমরা মা বাবা মিলে না macho. Drop off করিয়া তারা গেলাগি. So how are you supposed to support this child? Go through the whole process. And after issue আছে, আমরা commitment to one thing.
And the other problem I think we got is we don't promote our young own people in football. আমরা No. Bengali community, আমরা some this after mentioned was Taf Rahman, Anwaruddin Ase, Liton and these guys coaching. And but আমরা Bengali they won't promote these people. No. Whether they're players, whether they're coaches. আমরা সব একটু লুকিয়ে রাখতাম because একটা আমার থেকে বড় হয়ে গেছে. I can't promote this people. And we got very, very bad culture within our community to promote. আমরা নিজের মাঝে এখন যদি সাপোর্ট করা লাগে, we're doing really, really well in any industry. I'm not saying that I promote করতাম, whether the players or coaches, whatever. So we got to be within our community. We have to make sure we be proud of people who are achieving success in our community, and let's promote them. So that's very, very important, Salik Bhai. And one final thing about players, just remember, Bangladesh community, the players who are making professional football players, even as a Liverpool fan, and you as a Liverpool fan, Salik Bhai, the James Milner and the Jordan Hendersons, they're not skillful. They're not the most talented players in the world. No, they're not. 80% of the players who make it as professional players are the ones with the right attitude, the ones who work hard. These are the players who are making it as professionals. All the skillful Maradonas, the great players who think they're great players in the park, they don't make it. No. And I'm not Bangladeshi mentality, I say, skillfully in the park, they're brilliant. Yeah. They go to professional game or organized game, they're lost. They don't know what to do. Stick to the simples and the basics. And I think this is important for us coaches to make sure they get that in their mentality. They think, if player can be in a professional club, I'm better than you. Yes, you might be better than you, but this player can play football in a normal organized match. These are the key things that we have to keep in mind as well. Can I, Nipu Bhai, sorry, can I just come into Nasir Bhai? Of course, yes. Sorry, I don't want to take it as a discussion. Nasir Bhai, I 100% agree with you. Our Bengali people, obviously, they don't want to let people grow. But our footballing community is not as big as. I agree with what you said. It's not as big as. Footballing community, I told you, handful of people I know of. You probably know a bit more. যে আমাদের কিন্তু কয়েকটা কোচই আছে, মানে হ্যান্ডফুল অফ যারা এই লাইসেন্স হোল্ডার, মানে এখন ফুল লাইসেন্স করতে চাইতেছে, সেটা আমাদের অবভিয়াসলি ওয়েটিং লিস্ট কি যাচ্ছে না, ওয়ান ওয়ে অ্যানাদার, সেটা হচ্ছে না। তো আমি সেটাই বলতে চাইনি যে নাসির ভাই, আমি জানি সেটা প্রমোশন হয় না, কিন্তু আমার সবচেয়ে এই জন্যই আপনাকে বললাম যে আপনি ইউ উইল হোল্ড এ পজিশন, একটা পজিশন আপনার ইনশাআল্লাহ, সেটা আমি আপনার বলতেছি, আপনি যখন এখন একটা পজিশনে চলে গেছেন, একটা ইয়েতে চলে গেছেন যে এখন ইজ নট, আই এম ট্রুলি, আমি নিপু ভাইয়ের সাথে কয়েকদিন আগে যখন আলাপ হয়েছে, আই এম ট্রুলি প্রাউড যে এরকম একটা পজিশনে ইউ বিন শর্ট লিস্টেড to down to 12 people out of all these people to be a FA chair. সেটা মানে আজকে যদি আমরা 90 তে কেউ বলতো কি 80 তে কেউ বলতো, সেটা মানে বিশ্বাসই হতো না, এখনো বিশ্বাস হয় না। তো এই জিনিসটা আপনাকে ইটস ইউর হার্ড ওয়ার্ক, আপনি কষ্ট করে ওখানে পৌঁছেছেন। আর আমার একটা বিশ্বাস যে এই যে আপনি বললেন যে ওদের প্রমোট করা, ওদেরকে এগিয়ে নেওয়া যাওয়াটা, সেই জিনিসটা আপনার কাছে আমার আবেদন থাকবে। সেটা আমি না, আমার কথা হলো যে আমাদের বাঙালি কোচটাই হোক কি, যারা একটু প্রফেশনাল লেভেলে গেছে, ওদেরকে আমি বলতেছি না আপনি একেবারে গ্রাসরুটে এসে কিছু, অবভিয়াসলি এই জিনিসটা আমি বাংলাদেশে প্রায় আমার রায়হান ভাইয়ের সাথে কথা বললে কি আরো যারা আছে কোচ, ওদের সাথে কথা বললে, আমাদের সবচেয়ে ইনফ্রাস্ট্রাকচারটা রং বাংলাদেশের, এই জন্য যে ওরা মনে করে যে 15-16 এসেই ওরা ফুটবলার হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু আমার কথাটা হলো যে 15-16 ও তো শিখে আসছে যেগুলা, ওগুলাকে হয়তো তুমি কারেক্ট করতে হলে ইউ হ্যাভ টু টেক হিম ব্যাক, ওরে আবার ফেরত নিয়ে যেতে হবে, ওর কম বয়সের ইয়ে থেকে ওকে আবার শুদ্ধ করে নিয়ে আসতে হবে। তো যখন গ্রাসরুট থেকে শুরু করবেন আপনি, যে যখন আপনি শুরু করলেন ওকে 4-5 কি 6 মনে করলাম, 7 মনে করলাম, তখন মানে ও তো শিখে উঠবে, মানে প্রসাইজ যেটা রাইট যে জিনিসগুলা এইগুলা। তো এইগুলো আস্তে আস্তে সামনের দিকে একটা আশা যে আমরা সব জায়গায় বাংলাদেশে, স্পেশালি আমি আমার মৌলভীবাজারেই বলি, কেননা আমি মৌলভীবাজারের ছেলে, আমার একটা আপ্রাণ চেষ্টা সেটা করার জন্য। আর এটা আপনাকে আমার একটা আবেদন আমি এই প্রোগ্রামেই করলাম নাসির ভাই, ইনশাআল্লাহ উইল বি ইন কন্ট্যাক্ট, যে আপনি আমাদের যে কোচগুলো এখন যে পজিশনে আছে, ওরা স্টিল ইয়াং, দে আর অনলি 37-38, they're not that old as a coach,
তো মানে ওদেরকে আপনি সামনে এগিয়ে নেওয়া, ওদেরকে কি আরো যারা কোচিং এ ঢোকার চেষ্টা, সেগুলা আপনি একটা আপ্রাণ চেষ্টা করবেন যে আমাদের বাঙালি কোচরা একটু আরো আগে যেতে পারে আর কি। 100% Salik Bhai. Deepu Bhai, just respond very quickly. Apologies. Yes. We need to support our coaches. Salik Bhai, we need to talk to each other. Yes. So programs I say, one of the programs I set up in the Premier League, funded by the Premier League for all 92 clubs. After I say BAME coaching bursary. So it's very expensive. I've mentioned also UEFA B license, £3,000 minimum, but by the time you finish it, you're spending £10,000-15,000. It's not very affordable. But in Germany, this is all funded. The other pound you can, get the UEFA B license, for example. Yeah. So England, I'm trying to change this. But at the moment, obviously, FA National Game Board, which is responsible, request costly. We have a big funding pot to support Black and ethnic minority coaches. Yes. Go through the process where they can eventually get the UEFA A license as well. Yes. Another important point I've mentioned also about the pro license. You have to be an ex-professional player to get the pro license. Yes. Yeah. So that needs to be lifted, that restriction. Please. I've been passionate about this for a very long time, last 10 years. I've been fighting for this. Now, obviously, I'm in a position of influence now where I want to make this. If you don't, how would you get the Jose Mourinho's, Alex Ferguson's, these kind of managers? Yeah. They would not have existed. No. So with these rules, we've got a lot of talented coaches. Why should they be an ex-professional players? Because their talent is in coaching. So they need to have an opportunity. Otherwise, Jose Mourinho would not have made it as a talented manager. Alex Ferguson would not have made it in the game. So we're going to make sure opportunities are open for everybody as well in the coaching platform. Thank you so much. Thank you both of you. আসলে আমাদের এই প্রাণবন্ত আলোচনা আমি নিশ্চিত আমাদের দর্শকরা উপভোগ করছেন। আমাদের দর্শকদেরকে আবারও ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। আমি আমাদের দর্শকদের কাছ থেকে পাওয়া কিছু মন্তব্য আপনাদের কাছে পড়ে শোনাচ্ছি। Arif Islam, he wrote, "Very well said, uncle." I'm sure one of you, amen. Okay, and there's another comment from Mr. Khairul Islam. He said, "Nasir Bhai, it is very nice to you. We all are proud of you. All the best wishes." Mr. Abdul Salam Oni likhechen, "Well done, Salik Mamu and Nasir Bhai." And this is from Muhammad S.S. Dulal. He wrote, "Thanks, Salik Bhai and Nasir Bhai. We got information about football from you." আমি পরবর্তী মতামতগুলো আপনাদের কাছে অনুষ্ঠানের শেষ দিকে তুলে ধরার চেষ্টা করব। আমি এখন যে বিষয়টি নিয়ে আমাদের সম্মানিত অতিথি জনাব আবু নাসির সাহেবের কাছে যাচ্ছি সেটি হলো, আপনি এফএর একজন লাইসেন্সধারী ফুটবল কোচ এবং খ্যাতিমান সংগঠকও। বাংলাদেশের ফুটবল উন্নয়নে আপনার বিশেষজ্ঞতাকে কাজে লাগানোর কোনো সুযোগ আছে কি? 100% Asif. I'm very passionate. Bangladesh, last time I went, when I was 16 years old, I'm Mitali Youth Association, Salik Bhai Zamba. We used to play with West Ham, back in the 80s. We had a mixture of players from the West End and various other places. I'm 16 boys, Ashok Mintu Baitara, looked after me when I was a young kid in terms of football. So I went to my first tour and I loved it so much. 10,000-15,000 crowd. And as a 16-year-old playing in Bangladesh, it was a buzz. First match I said Dhaka Army Stadium. And these are great memories for me playing in that. So I've always had a passion to make, Bangladesh is my motherland. My grandfather all played football. My uncle Lipasi played professionally as well in Bangladesh. He's an island now. My father played as well. So I have a lot of passion for Bangladesh. And I've been trying to get involved in the Bangladesh to help Bangladesh to get the infrastructure right. Nipubai, one of the key problems is Bangladesh infrastructure now. For any organization, a very strong infrastructure. So not just a league, Bangladesh Super League, I say, but you have to start from the grassroots, villages. You have to have an academy system. You have to have a whole development phase where you can actually make sure there's a route to professional football in Bangladesh. Yeah. So if you don't have that infrastructure in place, you're going to struggle. And one of the other key things, what I've seen, I've been up and down Bangladesh. I've seen the talented players are in the villages. Yeah. From poverty, very poor, background. Yes. These are the talented players. And these players don't get a chance in Bangladesh, from my experience, from what I've seen so far. So you have to have a mechanism, a structure to make sure these players are scouted
and have been given the support and the financial support and the development to get into the professional leagues. But I'm not firstly professional league or a structure now. Josh Alambai mentioned earlier on, Alambai, so he spent a lot of time in Bangladesh. But I'm not Bangladesh structure now in the professional, game changes. I've got a few players playing, in the leagues in Bangladesh. We don't decide the season until a few weeks before. How can you not do that? You have to have that plan for years, So that's a major problem and flaw in the Bangladesh structure. The Bangladesh FA need to make sure they have all these in place, and we can come and help them. We got that. We've done it with the Premier League. We've done it with the FIFA. So, give us an opportunity. I'm not saying give us money. We'll do it for nothing. Because we're passionate about seeing, Bangladesh football flourish. When I was 16, there was a tournament called Dana Cup in Denmark. Bangladesh under 16 won that at the time, and I said, now we're going to build from that one. And nothing happened. It didn't materialize. So I think obviously cricket has taken over. It's brilliant. It has taken over. But why can't we get that football infrastructure? Because we got the talent in Bangladesh, in everything, in Sylhet, in Dhaka, in various places. So if you don't get the structure, you're not going to achieve anything. I want to see that happen. I really, really want to see that. So give these poor kids from these poor deprived backgrounds an opportunity. And the government need to play a big role in this one. If the government don't play a role, and it's not going to happen. It's not going to happen. And I think we need changes. Look, Nipuai, I'm going to be very controversial here. I hope you don't mind. And Sadiq, right? We've had a Bangladesh Football Federation, same people in there for the last 20, 30, 40 years, I believe. Yeah. If in England we are changing this, why can't Bangladesh change this? Yeah. Make the changes, and people who are in the game. And if you haven't achieved anything, step down. Give the younger generation who are passionate about making changes in the game, give them an opportunity. And that's why, that's what needs to happen in Bangladesh. And I know I'm very open and upfront, but without these changes, you can't flourish. We want to be in the World Cup. We got out in the very first round in Bangladesh. Bangladesh lost to Qatar. It was 6-1 in one of the qualifiers recently. This should not be happening, because we were ahead of the game in the 80s. And we're going so backward. India beating us. Pakistan are becoming better than us. You're going to stop this. You're going to make sure Bangladesh football is successful. Let's put the infrastructure together. Let's make the changes. And people who, within the powers of the game, you need to look at yourself and say, look, what can I do to make this change? If I can't make the change, then let me get somebody else in there who can make that change. Thank you. Thank you very much, Abu Nasir bhai. আমি একটা বিষয় নিশ্চিত যে আমাদের সাদিক ভাই আপনার কথাগুলো খুব গুরুত্ব সহকারে শুনছেন, এবং আমি যতটুকু বিশ্বাস করি বাংলাদেশে ওনার অনেক জনের সাথে যোগাযোগ আছে ফুটবলের হায়ার লেভেলে, ইফ নট মৌলভীবাজারে টপ লেভেলে ওনার সরাসরি যোগাযোগ। আমি নিশ্চিত উনি উনাদের মাধ্যমে মৌলভীবাজারে আমাদের যারা ফুটবলের কর্তা মহোদয় আছেন ওনাদের মাধ্যমে আপনাকে কোন এক জায়গায় বাংলাদেশকে সহযোগিতা করার একটা সুযোগ আছে বলে আমি বিশ্বাস করি। এবং আমরা যারা ঢাকা স্টেডিয়ামে সালাউদ্দিন ভাইয়ের খেলা দেখার জন্য পাগল ছিলাম, আমি একজন আবহাওয়ার সমর্থক হিসাবে আমার জীবনের অনেক লম্বা স্মৃতি সেটা নিয়ে। উনি এখন বাংলাদেশ ফুটবলের দীর্ঘদিনের সভাপতি। আর আমাদের আবু নাসির সাহেব যেটা বললেন পলিসি রিলেটেড, এইগুলো যদি এখন চেঞ্জ না হয় তাহলে আমাদের বিশ্বের ফুটবলের সাথে আমাদের তাল মিলানো মোটেই সম্ভব না। আসলে এতদিনে চেঞ্জ হয়ে যাওয়া উচিত ছিল, কারণ সবাই এগোচ্ছে, আমরা কেন পিছিয়ে থাকবো? সুতরাং আজকের অনুষ্ঠানের মাধ্যমে যারা এই মতামতগুলো শুনছেন, বিশেষ করে আমাদের ফুটবল এক্সপার্টিস বলতে হবে আমাদের আবু নাসির ভাইকে এবং আমাদের সালিক ভাইও, বাংলাদেশের আপনারা যারা শুনছেন আপনারা আশা করি আমাদের এই এক্সপার্টিসদের কাছ থেকে ওনাদের যে অনেস্ট অপিনিয়ন গুলো বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নেওয়ার জন্য আপনারা সেগুলো কনসিডারেশন নেবেন, এবং প্রয়োজন হলে আমাদের এই দুজন অতিথির কাছ থেকে আপনারা সহযোগিতা নিতে পারেন। ওনারা বলেছেন যে ওনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য ওনারা প্রস্তুত আছেন। আপনাদেরকে আমাদের সম্মানিত অতিথি দুজনকে আবারও অশেষ ধন্যবাদ। আমি আবারও দুঃখ প্রকাশ করছি আমাদের আরেকজন অতিথি আমাদের মধ্যে থাকার কথা ছিল। আজকে আমরা এখানে বসে শুধু ইংল্যান্ডের ফুটবল নিয়ে আলাপ করছি। আমাদের ইচ্ছে ছিল আমাদের এই অতিথি বাংলাদেশেরও উনি প্রাক্তন ফুটবলার, অনেক কিছু জানার সুযোগ ছিল আমাদের। দুঃখ যে আমরা ওনার টেকনিক্যাল কারণে ওনাকে পাইনি। ইনশাআল্লাহ আগামীতে কোনো এক সময় ওনাকে নিয়ে আবার এখানে হাজির হওয়ার চেষ্টা করবো। কিছু বলতে চাচ্ছেন? নিপু ভাই, can I just coming to আমি একটু সময় নেই আমার নাসির ভাই কিছু কথার উপরে। আমি আপনাকে কয়েকটা জায়গা দেখাই বাংলাদেশের, talking about Bangladesh now.
সবচেয়ে বড় জিনিস আমার একাডেমি, একটা মৌলভীবাজার একটা একাডেমি করার একটা স্বপ্নটা জাগেছে সেই জন্যই যে একটু গরিব যারা গ্রামের, যারা মানে অ্যাফোর্ড করতে পারে না, কিন্তু ওদের ট্যালেন্ট আছে, ওরা খেলাতে ভালো আছে, কিন্তু ওর সমর্থ নাই। ওর বাবার জন্য ও চাকরি করতে যেতে হচ্ছে বাবার সাথে, ট্রেনিং এর সময়, খেলার সময়, কি ও বাবার দোকানে বসতে হয়েছে। মানে আমার একটা ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স হয়েছে, সেই জন্যই আমি একটা চিন্তা করলাম যে এরকম কিছু একটা করি, যেটা মানে ওই যে ট্যালেন্টেড বাচ্চারা যারা আছে, মানে ওদের অ্যাফোর্ডেবিলিটিটা কম। তো এই 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 স্বপ্নটাই আমার 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 ছিল তখন থেকে, মানে যারা মানে আছে, ট্যালেন্টেড আছে, পয়সা আছে, সেরাও ট্রেনিং করুক, কিন্তু গরিব যারা আছে ট্যালেন্টেড, ওদেরকে একটা চান্স দেওয়ার জন্যই সেই জিনিসটাই আমার 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 উদ্যোগটা তো মানে ওই তখন থেকে জাগছিল, যখন আমি নিজে ফার্স্ট হ্যান্ড একটা এক্সপিরিয়েন্স করছি তখন থেকে। সেটা হলো একটা কথা। বাংলাদেশের নিপু ভাই, সৌভাগ্য, আমি বললাম আপনার সৌভাগ্য ছিল আমার, আমি বাংলাদেশে 2 মাস ছিলাম ঢাকা ওয়ারিতে 85-এ। তখন মানে আমার কায়সার, কানন, রঞ্জিত, কি ধরেন আমি যারা যারা এখন এখন সিনিয়র প্লেয়াররা, কি মানে সোনালী অতীতের থ্রুতেও আমার কিছু প্লেয়ার যারা রক্সি এখন কোচ, আমি ঢাকা ওয়ারিতে যখন ছিলাম তখন ওরাও কিছু প্লেয়াররা এখন কোচ, ধরেন ব্রাদার্সের, মানে অনেকেই আছে। কিন্তু সবচেয়ে বড় জিনিসটা হলো যে ধরেন ওই যে আমাদের লিগ শুরু হওয়ার আগেই আপনার মানে মাসখানেক কি কয়েক সপ্তাহ আগেই নোটিশ দেওয়া হলো, মানে ট্রেনিং নাই, প্রি ম্যাচ নাই, কি এরকম একটা কিছু নাই। তো সেটা তো একটা জিনিস আমি অ্যানালাইজ করলাম, যেটা নিপু ভাই, নাসির ভাই, আমি জানি না কতটুকু সত্যি, কিন্তু আমি অ্যানালাইজ করলাম বাংলাদেশে যতটা প্লেয়ার, ফরেন প্লেয়ার, আপনি সবগুলোই কিন্তু দেখবেন আফ্রিকান নেশন থেকে। আফ্রিকান নেশন থেকে খেলে আমি মনে করি না কোনো স্কিল বাট কোনো ধরনের ফুটবলের টেকনিক শিকার আছে। আমি ওপেনলি বলতেছি, কেননা ওদের শুধু স্ট্রেংথ। তো আগে যেটা নাসির ভাই বলে গেল যে ফুটবল এদেশেও কিন্তু এফএ তে মানে লিগে কিন্তু অ্যালাউ হতো না ফরেন প্লেয়ার বেশি, এখন হয়তো একটু বেশি হয়েছে, এটা তো নাসির ভাই জানেন, নিপু ভাই হয়তো জানেন। এটা করাই হয়েছে সেই জন্য কি লিগটাকে প্রমোট করা হবে, প্লেয়ার যেগুলো এদেশের আছে অন্য অন্য দেশে প্লেয়ারের সাথে ট্রেনিং করে খেলে ওরা এক্সপিরিয়েন্স গেইন করবে। তো আমাদের এক্সপিরিয়েন্সটা গেইন কোথা থেকে হচ্ছে? আমাদের যেগুলোই হায়ার করা হচ্ছে মানে বাংলাদেশ ক্লাব, বড় বড় ক্লাবে, আপনি বেশিরভাগ ইউরোপিয়ান, খুব কম আমি যা দেখছি, আমার ছোট নলেজ আর ছোট ইয়ে থেকে অবজারভেশন থেকে, মানে সেগুলো খুব কম, আপনি সেটা পাবেন না। তো ওরা যে শিখবে, ওরা যে যাবে, ওরা যে একটা স্কিলফুল টিমের সাথে অন্য দেশে ইন্টারন্যাশনালি ওরা তো গিয়ে খেলতে হবে এরকম কোন প্লেয়ারের সাথে যেগুলো মানে ওরা শিখে গেছে। তো মানে কোচিং থেকে না, আমি বলতেছি না যে আমাদের ম্যানেজার খারাপ, কিন্তু আমাদের যে প্লেয়ার যেগুলো আনা হচ্ছে বাইরে থেকে সেগুলো তো স্কিলফুল না। সেগুলো তো আপনি দেখবেন স্ট্রেংথ বেস, যেটা হাইট বেস, যেটা আগে আমরা বলে গেছি, নাসির ভাই আপনি বলে গেছেন। তো সেটা হইলো গিয়ে আমাদের কিছু প্রবলেম, আমি যা মনে করি আর প্লেয়ার তো অবশ্যই ডেভেলপমেন্ট, কিন্তু আমি একটা বলি নাসির ভাই আপনাকে, আই এম নট, আমার এই ফেইথ নাই যে আমি বাংলাদেশের ফেডারেশন চেঞ্জ করতে পারবো, আমার এই ফেইথ নাই। আমি সেটা বলি না সেটা হবে, আপনিও যে করতে পারবেন সেটাও আমি গ্যারান্টি দেই না, কিন্তু আমাদের যা সম্ভব আছে, ধরেন আপনি যে জায়গার হন, আমি যে জায়গার হই, প্লেয়ার ডেভেলপমেন্ট করে আপনি দেখেন, আজকে যদি আমি একটা প্লেয়ার ডেভেলপই করি, ও একটা মফস্বল টাউনের, ধরেন মৌলভীবাজারের হোক, আপনার নবীগঞ্জেরই হোক, যেগুলা, ও তো ঢাকাতে গিয়ে একটা জায়গায় খেলতে হবে। তো আমাদের ইনফ্রাস্ট্রাকচারটা এরকম হতে হবে যে ভালো একটা ক্লাব আমাদের আন্ডারে আনা উচিত, ছোটই হোক, থার্ড ডিভিশনেই হোক, যে প্লেয়ারটারও একটা উদ্যোগ থাকলো যে না আমি খেলবো, ভালো খেলবো, খেলে আমি একটা জায়গায় গিয়ে পৌঁছবো, ঢাকায় গিয়ে পৌঁছবো, কি ইয়ে করব। তো ঢাকার লিগ চেঞ্জ করার আমি বলতেছি না, কিন্তু প্লেয়ার ডেভেলপ করে ওর একটা উৎসাহ থাকবে যে ও একটা ঢাকায় গিয়ে স্টেডিয়ামে গিয়ে খেলতে পারে, ইয়ে করতে পারে। আর ঢাকার লিগ চেঞ্জ হবে না যতক্ষণ ধরে আমরা ইউরোপ থেকে উই ডোন্ট স্টার্ট ব্রিংিং কোচেস
and players from skillful countries. 100% agree, Salik bhai. Sorry, Nipu bhai. Just one thing, I'm really, why আমরা বাংলাদেশের ফুটবলে obviously লিগ একটা আছে, হ্যাঁ, the league for example Salik bhai আসেন, Nipu bhai আসেন with knowledge about football, হ্যাঁ, ইংল্যান্ডে আমরা ইংল্যান্ডে lucky we've been brought up with the experience. আমরা বাংলাদেশে, why instead of getting foreigners at the moment, Bangladesh Jamie, Bangladesh national coach, English, who I know very well, and the whole coaching team out shop English. But I'm right in mind, we got talented Bangladeshi origin people in England who are doing brilliant work, qualified coaches like yourself, Sadiq bhai, you know, FA licensed coaches. So why isn't the Bangladesh Football Federation using people from Bangladeshi origin with the experience in England and in Europe to take these positions, you know, as coaching within the administration side of the game? Why are they not doing that? I find that very, very difficult to understand or comprehend. Nasser bhai, sorry, Nipu bhai, can I answer that? Sure, yeah, of course, yes. আমি নিপু ভাই, আমি আপনারে আবার let me go back, আমি আপনাকে আবার ওই পিছনে গিয়ে বলি, we need to create a coach, we need to create a Bengali manager. আমাদের শুনেন, আমি তো সামান্য এক্সপেরিয়েন্স আমি আপনাকে বলি, আমার সবচেয়ে বড় প্রবলেম হয়েছে যে আমি বাঙালি যদি হই, আমার যদি এরকম কোনো একটা, দেখেন, you played in Liverpool youth, আপনি এখন একটা পজিশনে গেছেন, আপনি এফ এর একটা পজিশনে গেছেন, now you have gone to a level, একটা লেভেলে গেছেন যে আপনার you've been shortlisted for 12 you know, within that 12 people, আপনার কিন্তু একটা পজিশন অলরেডি হয়ে গেছে, একটা লেভেল আপনার হয়ে গেছে, তো এই লেভেলটা কিন্তু ক্রিয়েট করতে হবে। আমি আপনার সাথে এটাতে একমত না যে বাঙালি, আমার যদি কোচ এরকম, যদি কোচ ম্যানেজিং কোচিং লেভেলটা যদি গিয়ে পৌঁছায় না, ফুল লাইসেন্স যদি এখানে হয় না ওর, তাহলে আমি পার্সোনালি, আমি বাংলাদেশে যদি টিমের হয়, তাহলে আই উডন্ট হায়ার ইউ অ্যাজ এ কোচ। আমার কথাটা বুঝাইতে পারতেছি যে আমি যদি এরকম লেভেলের প্লেয়ার, যদি এরকম লেভেলের কোচ যদি আমি মানে বানাতে পারি না, তাহলে আমি বাংলাদেশের কোচিং এর আমি অবভিয়াসলি আমি সেটা আমি পার্সোনালি আমি করব না, কেন ওর এই এক্সপেরিয়েন্সটা নাই, আর ওর এই লেভেলে গিয়ে ওই কোচিং এর ব্যাচটাও পাস করে নেই, সেটা হলো আমার কথা। বাট আমরা যদি এরকম ক্রিয়েট করি, আমরা যদি এরকম বাঙালি কোচরা যদি ক্রিয়েট করি, আর তখন যে বলি যে না, আমার বাঙালি একটা লন্ডনে এরকম টিমে আছে, এরকম ফুল ব্যাচ, এরকম এক্সপিরিয়েন্স আছে, হ্যাঁ, সেটাকে নেওয়া, ইয়েস, আই ডেফিনেটলি এগ্রি উইথ ইউ, আমি সেটাতে সাপোর্ট করবো, আই এম শিওর সেটা সাপোর্ট হবে, কিন্তু আমাদের এই লেভেলে কিন্তু যেতে হবে প্রথমে, নাসির ভাই, তারপরে কিন্তু এটা সম্ভব। আপনাকে, আপনার দুজনকে আবার অসংখ্য ধন্যবাদ। আমি আমাদের সম্মানিত অতিথিদের কাছে পরবর্তী প্রশ্নটা নিয়ে যাওয়ার পূর্বে আমাদের দর্শকদের কাছ থেকে পাওয়া কিছু মতামত তুলে ধরছি। সেটা হলো, this is from Mr. Abdul Salam. He wrote a nice program. I like only sports program in SPTV. Well done. আপনাকে অসংখ্য ধন্যবাদ, Mr. Abdul Salam. Next one is from Mr. Shahin Ahmed. He wrote a nice program and it is a very important topic. শাহিন আহমেদ, আপনাকেও আমাদের স্বাধীন বাংলা এবং আমাদের অতিথিদের পক্ষ থেকে শুভেচ্ছা সুন্দর মতামতের জন্য। নেক্সট ওয়ান ইজ ফ্রম মিস্টার শাহনুর মিয়া। আসসালামু আলাইকুম নাসির ভাই, ইট ইজ a very nice to you. We are all proud of you. All the best wishes. জনাব শাহনুর মিয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আমাদের সম্মানিত অতিথি জনাব সালিক আহমেদ সাহেবের কাছে যে বিষয়টি এখন জানতে চাইবো, সেটা হলো very interesting. I think it's I think in this screen 2-1 at the moment, because 2 Liverpoolian and 1 Man United, which is এবারে ইংলিশ প্রিমিয়ার লিগ যথেষ্ট প্রতিযোগিতামূলক। আপনার দৃষ্টিতে লিগ শিরোপা জয়ের সম্ভাবনা কোন দলের বেশি বলে মনে করেন, এবং শীর্ষ 4 দল কারা কারা থাকবে বলে আপনি মনে করেন? নাসির ভাই প্রথমে কক, তারপরে আমি। আচ্ছা নিপু ভাই, this year I think very tough for you, very tough.
because it's not over yet. Look, although Manchester City looking like the favourites, Oh, and no. big game in 1 hour's time, I think, against us, Liverpool. But I'm not unfortunate. Liverpool, we had big injuries. Van Dijk and entire defence we lost. I tell Luzo, Fabinho and Henderson midfield Nakale. He's had a big impact on the top three: Salah, Firmino, Mane. So he's had a big impact on us. So I'll be happy this year if I'm realistic. Just to get the Champions League place and win the Champions League. I think we can. But realistically, I think there's going to be a few more twists. It's not over yet. Manchester City will have a big blip at some point in the next few weeks. Yeah. So it's going to be between Liverpool. I think we're still in there. I'm not giving up. If we lose this afternoon against City, it's going to be difficult. But I'm not winning there. We're still in there. It's going to be Liverpool, Manchester United, and Man City. 3-horse race for me. It's And the fourth one, please. Fourth one, I think, is open. It's open for Chelsea, Tottenham, Wolves, anybody who wants to come in. Everton. Everton will probably. My feeling, Everton is sneak on the fourth place. Top three, I think, is going to be between. Leicester? I don't think Leicester will have that energy at the end to go all the way. I love Brendan Rodgers, very good manager. Was at Liverpool. I got a lot of respect for him. But I think they'll be fall short of getting something. I think Ancelotti, with his experience with Everton, is somehow, I hate to say it, will get them in there in that top four. So I think the top three is going to be between Man City, Liverpool, and Manchester United. Manchester United are surprising me. I didn't expect that from Ole Gunnar Solskjaer. But it's going to be very tight towards the end. It's not going to be a one-horse race. I don't think City are going to run away with it. I don't think United are going to run away with it. So I think we're going to be in. By the way, Mr. Abu Nasser, did you watch the game yesterday between Man United and Everton, and especially the goal from Bruno? Oh, I think personally, I don't want to make one player. I think Bruno made the difference. When they said Virgil van Dijk made the difference for Liverpool, Bruno has made the difference for Manchester United without a doubt. You take Bruno out of the United team, you're in big trouble. Exactly. So yeah, what a player. And there was a point 2 years ago we were looking at Bruno to sign him, and I think we should have signed him. And I think United made a brilliant signing. What a player! It made a big difference for Manchester United. Thank you, Mr. Abu Nasser, again, and Salik Bhai, from you. I am well, as I said, Nasser Bhai probably said the same thing, but I just don't see us winning the league this year. I think it's unfortunate, but I am going with City first, Liverpool second, Man United third, and either Leicester or Everton fourth. Okay. Right. So I'm still hoping that Man United might go past everyone and become top. By the way, so সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা আসলে আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছে গিয়েছি। আমরা আবারও দুঃখিত যে আমাদের আরেকজন অতিথিকে আমরা আজকে পাইনি। আমাদের ইচ্ছা ছিল যে আমরা বাংলাদেশের ফুটবল নিয়ে ওনার কাছ থেকে অনেক কিছু জানবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব। যাই হোক, যান্ত্রিক গোলযোগের জন্য সেটা সম্ভব হয়নি। আগামীতে বাংলাদেশের ফুটবল নিয়ে আপনাদের কাছে হাজির হবার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি আমাদের সম্মানিত অতিথি জনাব মোহাম্মদ সালিক সাহেবের কাছে একেবারে শেষ প্রশ্ন, যেহেতু আমাদের এখানে আমাদের আরেকজন অতিথি নাই, সেই হিসাবে আমার কাছে কিছু স্পেয়ার টাইম থাকার কারণে আমি আমার মন থেকে 2-1টি প্রশ্ন আপনাদের কাছে এডিশনালি নিয়ে যাচ্ছি। সেটার জন্য আশা করি খুব সুন্দর দৃষ্টি দেখবেন। আমরা আসলে এখানে যারা ব্রিটেনে আছি, we are from by heart or by born whatever, আমরা বাংলাদেশি। ফুটবল তো ঠিক আছে, এখানে একটা এন্টারটেইনমেন্টের জায়গা, কিন্তু আইডেন্টিটির জায়গাটা কিন্তু ফুটবল না। ধরেন আমরা বাংলা ল্যাঙ্গুয়েজটা আমাদের জন্য আইডেন্টিটির জায়গা। সেই জায়গায় আমরা আজকে 3 জনই বাংলা ভাষায় কথা বলছি। আজ থেকে এজ এন এক্সাম্পল, নেক্সট 30 years আমাদের জেনারেশন থেকে, নতুন জেনারেশন থেকে এই ধরনের একটা প্রোগ্রাম বাংলায় করার জন্য মনে হয় না মানুষ খুঁজে পাওয়া যাবে বলে। কারণ they all are growing in this country, in this environment, they are learning especially English, and Bangla is their second language.
maybe they're not much bothered, or they are not interested enough, or as a community we are not doing enough for them to learn Bangla as a second language. So আপনাদের দৃষ্টিতে আমি সালিক ভাইকে বলবো, বাংলা ভাষা আমাদের নেক্সট জেনারেশন কাছে, বিশেষ করে প্রবাসের মাটিতে ধরে রাখার জন্য, কন্টিনিউ করার জন্য আপনার দৃষ্টিতে আমরা কি কি স্টেপ নিতে পারি, প্লাস আপনি আপনার কনক্লুশন স্পিচটা এট দ্য সেম টাইম রাখতে পারেন। আমি নিপু ভাই, থ্যাংক ইউ সো মাচ। আমি আপনার এই প্রশ্নের আনসারটা দেওয়ার আগে একটু কিছু বলতে হবে। আমি যখন আমি ক্লাস 4 থেকে ক্লাস 5 এ মনে হয় উঠছি যখন গভর্নমেন্ট স্কুলে, তখনই চলে আসি 1978 এ লন্ডন। তো এখানে আসার পরে তো আর অবভিয়াসলি ইংলিশ, বাংলা তো আর তখন মানে এত বাঙালি ছিল না আমি যে এরিয়াতে থাকতাম, আর কম ফ্যামিলিরই ছিল। তো তখন মানে ওই যখন দেশে ফিরে যাওয়া, তখন মানে বাংলাটা আস্তে আস্তে কিন্তু আমি অনেকটা ভুলেই গেছি। মানে তখন মানে কথায় কথায় ইংলিশটাই চলে, বেশি 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 চলতো। তো যখনই দেশে যেতাম তখনই মানে ওই যে ইংলিশ ওয়ার্ডটা বেশি ইউজ করতাম। আমি এখনো ওই যে আমাদের গ্রুপের মধ্যে অনেক সময় বাংলা কিছু বললে, আমার অনেক ভাইয়েরা আছে, আমার বড় ভাইয়ের ফ্রেন্ড যারা, ওরা বলে যে তুমি যে এরকম বাংলা বলতে পারো, সেটা মানে আমরা আসলে বিশ্বাস করতে পারতাম না। তো বাংলাটা মানে আমি চেষ্টা করছি যে না, আমার এইটা ধরে রাখতে হবে। তো যখনই প্রথম যেতাম তখনই মানে আমার ওই ইংলিশটাই বেশি ইউজ হইতো। তারপরে যখন আমি সেটার মর্মটা বুঝলাম যখন আমি ঢাকাতে 2 মাস ছিলাম, ঢাকা ওয়ারি ক্লাবে, তখন মানে ওদের সাথে আমার বেশিরভাগই ইংলিশে কথা বলতাম। ওরা অনেক সময় বুঝতো না, কি আমি অনেক সময় বুঝাই বলতে পারতাম না, কারণ শুদ্ধ জানতাম না। আমার সিলেটি জায়গাগুলা মানে আমাদের ল্যাঙ্গুয়েজটাই, সিলেটের ভাষাটাই আমার বেশি হতো। তখন থেকে মনে মনে একটা ছিল যে না, হোল্ড অন, আমি তো আমার রুটটা মনে হয় ভুলে যাচ্ছি, আমার যে দেশের যে একটা আছে সেটা মনে হয় ভুলে যাচ্ছি। তো এই কমিউনিকেশন আমি যখন দেশে যাওয়া আসা আমার সবসময় থাকবে, তো মানে আমি বাংলাটা আমার অ্যাটলিস্ট বলাটা ভার্বালি সেটা আমার করা উচিত। তো তখন থেকে মানে চেষ্টা আমার ছিল যে আমি বাংলাটা ভালোভাবে যাতে বলতে পারি। সেটাই হয়তো মানে কিছু একটু হার্ড হয় অনেক ওয়ার্ড গুলো বুঝতে, কিন্তু মানে সেই চেষ্টাটা আমি করে গেছি। বাচ্চারা আমি পার্সোনালি বলি, আমি তো কমিউনিটির সাথে অনেক ইনভলভ। আমরা এদেশে কিন্তু তখন বাংলা ক্লাস, বাংলা স্যাটারডে বাংলা ক্লাস মানে বাচ্চাদের শেখানোর জন্য। কিন্তু সবচেয়ে বড় জিনিস হইলো যে ভাষার ভিতরে আমরা কি ল্যাঙ্গুয়েজটা বলি, ভাষার ভিতরে কিন্তু আমরা বেশিরভাগই যদি আমাদের ভাষাটা ইউজ করি, ওদেরকে ইংলিশটা বেশি ইউজ করতে দেই না। আমি দেখছি সেটাই, যে কোনো জিনিসই বিগিনস এট হোম, মানে ঘরেই এটা শুরু হয়। তো এটা আমাদের যতই আপনি অ্যাটলিস্ট বাংলাটা বলাটা উচিত। আচ্ছা, লিখতে পারে না সেটা হলো অন্য কথা, কিন্তু বাংলাটা কমিউনিকেশন করাটা আমার মনে হয় ভেরি ইম্পর্টেন্ট। আর সেই জিনিসটা মানে আমি ঘরের মধ্যেই দেখছি বেশি। আর এখন যে একটা মানে ফুটবল তো যেমন তেমন আছে, লেখাপড়ার কিন্তু একটা চাপ আছে বাচ্চাদের উপরে। এর মধ্যে আমরা অবশ্যই ভুলি না যে আমরা মুসলমান, আমাদের কোরআন শিখতে হবে, নামাজ শিখতে হবে, সেগুলা। তো এই যে একটা টাইম, বাচ্চারা কিন্তু অনেক টাইমটা কিন্তু পায় না। সে প্যারেন্টসরাও মানে একেবারে আমি তো দেখলাম মানে অনেক ওভারহেড, মানে ওদের সময় নেই, হোমওয়ার্ক আছে, হোমওয়ার্ক করতে হবে, মসজিদে যেতে হবে, স্কুল শেষ হলো, মানে এই টাইমের ভিতরে মানে সবকিছু করা সম্ভব আমি দেখি অনেক প্যারেন্টসের জন্য ডিফিকাল্ট। কিন্তু ঘরের ভিতরে যদি অ্যাটলিস্ট বাংলায় কমিউনিকেশনটা করা হয়, আমি দেখছি সেটাই ওয়ান অফ দ্য বেস্ট। আমি যেটা অ্যানালাইজ করছি সেটাই আমার মনে হয় বেস্ট। আর আমাদের বাচ্চারা অ্যাটলিস্ট বাংলা ভাষাটা বুঝলো। আর আরেকটা জিনিস আমি করছি সবসময় নিপু ভাই, আমার ছেলে এখন তো অনেক বড়, আমি কিন্তু ওরে চেষ্টা করছি 2 বছরের ভিতরে ওকে বাংলাদেশে নিয়ে যাওয়ার জন্য। বাংলাদেশে নিয়ে ওর কোন জায়গার থেকে আসছে, ওর মানে রুটটা। আর হ্যাঁ, তো বাংলাদেশে মানে ঘন আমরা তো যাই অনেক দেশেই, কিন্তু বছরে যদি একটা হলিডে, আমরা 2 বছরে যদি একটা হলিডে বাংলাদেশে রাখি,
তো একটা জিনিস হয় যে আমি আপনাকে আগেও বলছি প্রোগ্রামে, আমার অনেক মা বাপ কিন্তু আমার দোয়াও দিয়েছে, যারা ওই এদেশে জন্ম হয়েছে কি এদেশে ছোটবেলা 1 বছর 2 বছরে চলে আসে, ও বাংলাই বলতে পারে না, ওদেরও আমি ফুটবলে নিয়ে গেছি, বাংলাদেশে ফুটবলের আশা দিয়েই নিয়ে গেছি, কিন্তু এখন ওরা বাংলাও ভালো বলে, ওরা বাংলাদেশের জন্য টান আছে, ওরা যাওয়া আসা করে। তো এরকম এরকম জিনিস করলে আমার মনে হয় ভালো হয়, আমার যা সম্ভব। আর যদি বাংলা ক্লাস করানো যায়, এখন তো আরো কত সম্ভব, এখন তো মানে অনলাইন লার্নিং এগুলো হয়ে গেছে, সেটাও যদি করা যায় বা বাচ্চাদের, সেটাও গুড, বাট দ্যাটস মাই পয়েন্ট অফ ভিউ। এটা আমি যা এক্সপিরিয়েন্স করছি, যা মানে আমি কমিউনিটির সাথে কাজ করছি, যেগুলো আমি করেছি আমার বাচ্চাদের ইয়ের জন্য, সেটা সিলেটি ওরা আমার বাচ্চারা, আপনি যদি কথা বলে যান তার ওরা বলতে পারবে, ওদের কোনো সমস্যা হবে না, সেটা আমি শিক্ষা দিয়েছি। তো সব প্যারেন্টসেরই একটা ইয়ে হলো যে ওরা বাংলায় কমিউনিকেট করাটা আমার মনে হয় বেস্ট। আর নিপু ভাই, আজকের সমাপ্তি দেওয়ার জন্য আপনাকে, প্রোগ্রামটা আসলে আমার এই মৌলভীবাজারের অনেকরা আছে, আর আমি শ্রদ্ধেয় আমার এই প্রোগ্রামে অবশ্য উনি ইনভলভ না, আমার শ্রদ্ধেয় রাহান ভাই, যিনি খেলাধুলা দেখে আমি কিন্তু বড় হয়েছি, আমার উৎসাহে জাগছে সেখান থেকেই। আর উনি এখন আবার মৌলভীবাজার খেলাধুলায় অনেক অনেক ইনভলভ, বাচ্চাদের ইয়ে করার জন্য। আর শুনেছি যে উনি বাংলাদেশ মানে মৌলভীবাজারের ফুটবল ফেডারেশনের কমিটিতেও ভাইস চেয়ারম্যান। তো আমার একটা আশা থাকবে নাসের ভাই, আমি আমার হোমল্যান্ডের জন্য বলি, যদি ঢাকাতে ক্লাব করা যায়, বাংলাদেশে যে কোনো জায়গায় যদি ফুটবল একাডেমি সেগুলা মানে একটা ইয়ে করা যায়, বাচ্চাদের শেখানোর একটা চেষ্টা, আর এরকম যদি সহযোগিতা আপনার, অবশ্যই আপনার সাকসেস তো উইশ করি মাশাআল্লাহ খুব বেশি, কেন আপনার সাকসেসে কিন্তু আমারও সাকসেস হবে, আমি সেটা বিশ্বাস করি যে আপনার সাকসেসের মধ্যে কিন্তু আমাদের বাঙালি অনেকের সাকসেস হবে। তো দেশেই হোক এদেশেই হোক আমরা কিন্তু আসতে পারবো, আমি কিন্তু বলতে পারবো আপনাকে এই রেফারেন্সে, নাসির ভাই আমি সালিক, ওই যে আপনাকে সাথে নিপুর ভাইয়ের সাথে একটা ইন্টারভিউ দিয়েছিলাম, তো তখন হয়তো আপনি চিনবেন, তখন হয়তো আমার যদি কোনো একটা সমস্যা হয় তাইলে আপনি একটা সাহায্য করবেন। তো সেই বলটাই আমাকে, যে আপনি অনুচিত কিছু করবেন কি কিছু করার জন্য বলবো না, খেলাধুলার বিষয়। তো আপনাকে আমার একটা আকুল আবেদন থাকবে, কন্ট্যাক্ট তো ইনশাল্লাহ রাখবো, আর আপনার সাকসেসটা আমি খুব আশা করি, আর আমি খুব আশাবাদী যে আমাদের বাংলাদেশেও আর এই দেশেও আমাদের বাঙালির সাকসেসটা হবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ নিপু ভাই, আর থ্যাংক ইউ নাসির ভাই। আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধেয় সালিক ভাই। আমি একটি প্রশ্ন নিয়ে আমাদের সম্মানিত প্রধান অতিথি জনাব আবু নাসির সাহেবের কাছে যাব। আমি এর আগে যদি বলবো সেটা হলো, আপনি চমৎকার বাংলা বলতে পারেন, সেটা আমাদের নেক্সট জেনারেশনের জন্য এর থেকে অনেক শিক্ষার আছে। আমরা চাই আমরা তিনজন যেভাবে বাংলা বলতেছি সেভাবে সারা জীবন যুগ যুগান্তর থেকে আমাদের নতুন প্রজন্মরা যেন বাংলা ভাষাটা শেখার সুযোগ পায়। আমরা যারা এখানে গার্জিয়ানরা আছি, কমিউনিটি পার্সোনালিটি যারা আছি, আমরা যেন আমাদের সেই দায়িত্বটুকু পালন করতে পারি। আমি আপনার কাছে প্রশ্ন নিয়ে আসার আগে আরো দু একটি কমেন্টস পড়ে শোনাবো। সেটা হলো, this is from Mr. Faisal Abdul Qayyum. He wrote, Nipu bhai, Nasir bhai, Salik bhai, very nice to see your conversation, best wishes. He also mentioned one interesting thing, which is, yes, Nipu bhai, man you. Okay, so আমি নাসির ভাইয়ের কাছে একই প্রশ্ন করব যে আপনি এখানে ব্রিটেনে, বিশেষ করে প্রবাসী ইংল্যান্ড হোক আর বিশ্বের যে কোনো দেশেই হোক, আমাদের নতুন জেনারেশনের কাছে বাংলা ভাষাটা পৌঁছে দেওয়ার জন্য আমাদের কি কি করা উচিত, পাশাপাশি আপনি আপনার কনক্লুশন রিমার্কসটা যদি রাখেন কাইন্ডলি। নিপু ভাই, ভেরি ইম্পর্টেন্ট। আমরাও বিগ প্রবলেম, আমি এডমিট করি, আমরা তো সবে ইংলিশ মাতি গর, আর আমার ছেলে যেটা গ্রো আপ হইরা তারা তো ভেরি বড় দেশ ছেলে ঠিক আছে বাংলা জানে, বিকজ আমার মা বাবার লগে ইন্টারাকশন হয়। আমার ইয়াংগেস্ট তো একবারে বাংলা মাতে না,
So it's a very big worry for us. I'm like, very worrying. And I'm not only আমরা মা বাপ সব যা older generation তো সব বুড়ো হয়ে যারা pass away যারা সব তারা যদি pass away আমরা কি প্রবলেম নিব সো আমার যে জেনারেশন আছে এটা very important আমরা সবে বাংলা মাতে within আমরা ঘরের মাঝে very important বাসার মাঝে বাংলা মাথা লাগবে very important otherwise আপনি রাইট নিব ভাই 10, 15, 20 years time তো বাঙালি বুঝতো না এখন আমরা লিঙ্কও থাকতো না so আমি very importantly very আশা করি রেগুলারলি বাংলাদেশে যাইতাম every 2-3 years সালেক ভাই বাংলাদেশে এটা very important because I know আমরা এই দেশের মাঝে আমরা very busy কাজে with everything else আর যারা ট্রাভেল করি আমরা লাগি বিদেশে so important আমরা youngsters যখন লাগে বাংলাদেশে রেগুলারলি যাওয়া লাগে one other thing as well আমি ধন্যবাদ দেই firstly support যেটা দিরা আপনারা নিপু ভাই সালিক ভাই আর আমরা entire community it means a lot to me because I get a lot of support from every other community and but it's more important আমরা community মাঝে যেটা support পাই দোয়া পাই is very important because I want to make change আমরা লাগি বালা একটা to make the change for our own community so I appreciate that and আজকে সবে যে দেখা program in Bangladesh especially আমার বাড়িত in Dekolbak in Hobigঞ্জ ধন্যবাদ দেই thank you support লাগি আমার নানা বাড়ি সবে দেখা উসমানী নগর in used to be known as Balaganj Boroishipur thank you সবে দেখা Modi Bazar my in-laws I know everybody in Barmadon in Radhanagar everyone's watching thank you ধন্যবাদ জানাই and appreciate everyone's support England Europe shop Zekhlas thank you very much I really appreciate it inshallah whether I become FA chairman or not I'm in the board I'm on the board and I will make changes and I will make changes for everybody so thank you Nipu bhai thank you for the opportunity I know আমি তো সব সময় mainstream TV interview day but to be given the opportunity in your program it means a lot to me because I'm engaging with my own community and that is very very important to me so thank you Nipu bhai thank you Salik bhai for the opportunity and inshallah we'll all work together আমার একটা philosophy আছে I call it the Bill Shankly philosophy Salik bhai so Bill Shankly says socialism I believe in is everybody working together and everybody sharing the rewards. That is very, very important. Yes. And that's how we're going to be successful within our communities. So inshallah, we'll continue to work together and achieve success together. Thank you, Nipu bhai. Inshallah. আপনাকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত অতিথি জনাব আবু নাসির সাহেব আমরা যখন আপনার এই এফএ চেয়ারম্যান ক্যান্ডিডেসির ব্যাপারে স্কাই স্পোর্টস থেকে নিউজটা শুনলাম তখনই আমার মনের মধ্যে আসলো যে আপনাকে নিয়ে একটা প্রোগ্রাম করা যায় কারণ সালিক ভাই উল্লেখ করেছেন আপনি অলরেডি you already achieved something doesn't matter you become chairman or not you proved yourself that you are somebody who deserve to be in a top level and আপনি already FA board মধ্যে আছেন one of the board member of FA which is a big achievement already so inshallah আমরা এখানে বিশেষ করে বাঙালি কমিউনিটি we are proud of you whatever you achieved so far and all the best to you inshallah you will do even better not only you our Salik bhai also inshallah both of you আপনাদের এই মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন আপনাদেরকে অশেষ কৃতজ্ঞতা আশা করি আজকের এই আলোচনার মাধ্যমে আমাদের ব্রিটেন কিংবা বাংলাদেশে আমরা যারা বাংলাদেশিরা আছি আমাদের নতুন প্রজন্মরা ফুটবলের ক্ষেত্রে ওনারা আরো ভালো করার জন্য এখান থেকে কিছু টিপস পাবেন এবং বাংলাদেশে আমাদের বিশেষ করে নাসির ভাই যেটা বলছেন যে বাংলাদেশের পলিসি চেঞ্জ সেটা যেন আমাদের ফুটবল কর্মকর্তারা যারা আছেন সেই দিকটা ওনারা একটু লক্ষ্য রাখেন কারণ আমাদের যে আগের সময়ের যে পলিসি আর এখনকার সময়ে মডার্ন ওয়ার্ল্ডে যে পলিসি চলতেছে এটার মধ্যে ডে নাইট ডিফারেন্স we have to change our policy and turn into the modern one otherwise there's no way we can move forward so before I finish I like to mention another comment from one of our viewers Mr. Shaheen Ahmed he said best wishes Salik bhai you are a legend and I believe you can do a good academy in Moulvibazar my support always with you and Mr. Habib Ahmed he wrote nice topic you are proud of you because you're beautiful thinking about football Abu Nasir brother and this is from Mr. Habib Ahmed
সম্মানিত দর্শক মন্ডলী, আপনাদের সবাইকে আমাদের স্বাধীন বাংলা অনলাইন টেলিভিশনের পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ এবং আমাদের অতিথিবৃন্দকেও ধন্যবাদ এবং আমাদের আরেকজন অতিথি জনাব লিয়াকত আলী সাহেব, উনি ওনার যান্ত্রিক গোলযোগের জন্য আমাদের সাথে উপস্থিত থাকতে পারেন নাই, ওনাকেও ধন্যবাদ। আপনারা আমাদের এই অনুষ্ঠান এতক্ষণ ধৈর্য ধরে দেখেছেন বলে আমার স্বাধীন বাংলা অনলাইন টেলিভিশনের পক্ষ থেকে শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা। আমাদের অতিথিবৃন্দের প্রতি রইল শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা, বিশেষ করে জনাব আবু নাসির সাহেবের আগামী দিনের এই এফএর যে ক্যান্ডিডেন্সিতে উনি আছেন সেখানে উনি সফল হন। আমরা সারা বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে ওনাকে সেই দোয়া এবং ওনার প্রতি রইল আমাদের সবার শুভেচ্ছা। আজকের এই অনুষ্ঠানটিকে সফল করে তোলার জন্য আপনারা যারা ভিউয়ার্স হিসেবে ছিলেন, স্টুডিওতে টেকনিশিয়ানরা যারা আমাদেরকে এই অনুষ্ঠানকে সফল করে তোলার জন্য এতক্ষণ আমাদেরকে সাপোর্ট দিয়ে গিয়েছেন, সবাইকে ধন্যবাদ। অতিথিবৃন্দকে আবারও ধন্যবাদ। ইনশাআল্লাহ আগামী রোববার আমাদের সমাজচিত্র অনুষ্ঠানের সাথে আপনাদের সাথে আবারও দেখা হবে। যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার প্রতি রইল কৃতজ্ঞতা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।